স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 524তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন 4 জন অতিথি। শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিয়ে আমার হাতের বামে আছেন যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী এবং সংসদ সদস্য নাজমা আক্তার, আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। আমার হাতে ডানে আছেন বিএনপির সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ আলী। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকেই এই পর্বে আমরা আলোচনা করব কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন, একটি অহিংস আন্দোলন কিভাবে সহিংসতায় পরিণত হলো, এই যে প্রাণহানি, সংঘাত, সহিংসতা, এর দায়কার, এই সংকটের একটি যৌক্তিক সমাধান মিলবে কিভাবে, এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে কোটা আন্দোলনের সময় যেসব ঘটনা প্রবাহ ঘটেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে এর একটি তদন্তের যেই দাবি উঠেছে, সরকারও সেটি গ্রহণ করেছে, এর নানা দিক নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে জামাত শিবির নিষিদ্ধের প্রসঙ্গটি, এর কি প্রভাব পড়বে সামনের দিনের রাজনীতিতে, সব মিলিয়ে কোন পথে বাংলাদেশের রাজনীতি, এই সব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন। স্টুডিও আলোচনা শুরু করব যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সংসদ সদস্য নাজমা আক্তার। বলা হচ্ছে কোটা সংস্কারের যে আন্দোলন, এটি এখন আর শুধু কোটা আন্দোলনই নেই, এটি এখন একটি অধিকার আদায়ের আন্দোলন, জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা একটা রোগের উপসর্গ, রোগটা আরও জটিল, ভয়াবহ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেখছেন। কোটা সংস্কার যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, যে এই আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা, কিন্তু এর পিছনে মদতদাতা ছিল আমাদের সেই 71, 75 এবং 2004 সালের 21শে আগস্টের যে কুশীলবরা, যারা আমাদের বাংলাদেশটিকে চায় নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং যারা 21শে আগস্ট জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এই কুশীলবরা, এই চক্রটি, তাদের একটি নেক্সাস এবং তাদের সেই মেধা দিয়ে তারা ছাত্রদেরকে সামনে রেখে এই কোটা আন্দোলন নামে একটি সরকার পতনের আন্দোলন করতে যাচ্ছে। কেন করছে আমি কিছু যুক্তি দেই আপনাকে। যেমন 5 জুন হচ্ছে এটার একটা রায় দিল হাইকোর্ট। রায়টা হলো 18 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যেই প্রজ্ঞাপন জারি করেছিল যে কোটা থাকবে না, সেটাও ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে। সেটি আবার কিছু সংখ্যক আমাদের মুক্তিযুদ্ধের সন্তানেরা যখন সেটার জন্য হাইকোর্টে আপিল করলো, সেই ক্ষেত্রে রিট করলো আর কি। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলল যে এটা সংবিধানের কিছু বিষয় তুলে ধরে বলল যে না, এই কোটা যেটা বাতিল করা হয়েছিল এটা বাতিল হবে না, এটা পুনর্বহাল করতে হবে। এইরকম একটা বিষয়ে যখন হলো, সেটা হচ্ছে জুনের 5 তারিখ। সরকার পক্ষ তখন, যেদিন আমার মনে আছে, ওটি ছিল বুধবার, বৃহস্পতিবার একটা দিন বাকি, শুক্র শনি সরকারি ছুটি, রবিবারে কিন্তু সরকার সুপ্রিম কোর্টে এটাকে পিটিশন দাখিল করেছে যে এটা আমরা মানি না, বাট এটার আমরা পক্ষে কথা বলতে চাই, আমরা কোটা সংস্কার বা কোটা চাই, যেটা ছিল প্রজ্ঞাপনটা পুনর্বহাল চাই। তা আমরা যে আন্দোলন ছাত্ররা করবে, সেই আন্দোলনের পক্ষে তো আমাদের সরকার লড়ছে। ছাত্রদের যে দাবি, আমরা তো সেই দাবি নিয়েই কোর্টে যাচ্ছি এবং এইটা আমরাই করেছিলাম, আমাদের সরকারই করেছিল। তাহলে ছাত্রদের সাথে তো আমাদের এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু এখন তো রাজপথে যে আন্দোলনটা হচ্ছে, পুরোটাই শিক্ষক সমাজ বলি, যারাই পেশাজীবী, যারাই নামছেন, তাদের তো মূল কথা হচ্ছে যে তাদের সন্তান বলি ছাত্রদের বুকে যে গুলি করা হলো। শুধু তো ছাত্র কি ছাত্র কি তাদের সন্তান, আমাদের সন্তান না? ছাত্ররা কি তাদেরকে কিনে নিয়েছে? ব্যাপারটা এমন যে বাংলাদেশের ছাত্র মারা গেছে, মানুষ মারা গেছে, অন্য মানুষ মারা গেছে, আমাদের দলের নেতাকর্মী মারা গেছে। 6 তলা থেকে আমাদের দলের ছাত্রলীগের ছেলেদেরকে 6 জনকে নিচে ফেলে দিয়েছে, তাদের 2 জনকে হত্যা করেছে। সেগুলি কোনো ম্যাটার না। পুলিশকে হত্যা করে গ্রিলের মধ্যে ঢুকিয়ে কাবাব বানানোর মতো ঘুরিয়েছে, সেটা ব্যাপার না। জাহাঙ্গীরের বডিগার্ডকে মেরে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে, সেটা কোনো সন্তান না, এরা কোনো মায়ের সন্তান না। আর আমাদের ছাত্ররা অবশ্যই আমাদের সন্তান, আমাদের সকলের সন্তান। এটি শুধুমাত্র কিছু সংখ্যক আমাদের শিক্ষক বা কিছু সংখ্যক বুদ্ধিজীবীর এটা বলবে কেন? এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সম্পদ গেলে সম্পদ ফিরে পাওয়া যাবে। যে সকল জিনিস ধ্বংস করা হয়েছে, দেশের যে অবকাঠামো ধ্বংস করা হয়েছে দেশকে ধ্বংসের জন্য যা করা হয়েছে, সেইটা হতে আমি পুনরায় হয়তো রিপেয়ার করতে পারবো, কিন্তু এই যে জীবন যেগুলি চলে গেল, এগুলি তো পারবো না। তো এই জীবনগুলি গেল কিভাবে? বলা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভিতরে একজন
বাচ্চাকে মেরেছে। তো হেলিকপ্টার থেকে এখন তো সেটা প্রমাণিত হচ্ছে যে যারা এখন তদন্ত করছে, হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে দেওয়ালে গেল কি করে? হেলিকপ্টার গুলি তো ওই দেওয়ালে যাওয়ার কথা না। এই যে বিষয়গুলি আসছে, কয়েকজন দেখা গেল যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, জানাজা করা হয়ে গেছে, 9 দিন পরে 7 দিন পরে তারা বলছে আমি মরিনি, আমি তো আছি। সকালবেলা একটা মেয়ে বলছে আমি ঘুম থেকে উঠে দেখি আমি নাকি মারা গেছি। এই যে যে খেলাগুলি চলছে, মিথ্যা অপপ্রচার চলছে, গুজব চলছে, এই গুজবের মধ্যে এক শ্রেণীর মানুষ ওই যে ঘর পোড়ার মধ্যে বেগুন পোড়া বা বেগুন আলু পোড়া এই ধরনের একটা কর্মকাণ্ড করে তারা বাংলাদেশের সরকারকে স্থিতিশীল করতে চাচ্ছে, শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে চাচ্ছে। এটি হচ্ছে তাদের চক্রান্ত। আবার বিস্তারিত আলোচনা আসবো পরে। সাবেক সংসদ সদস্য বিএনপির সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনে যে মিথ্যাচার, মিথ্যা অপপ্রচার, সরকার পতনের আন্দোলনের অপচেষ্টা, এবং প্রধানমন্ত্রী নিজেই বলছেন যেখানে প্রশ্ন রাখছেন শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক বৃন্দকে, 3 জনকে। দেখেন, প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, সব দাবি মেনেছেন। আমি আপনার লাস্ট কথার উত্তর দিচ্ছি। উনি যদি মানলেনই তাহলে উনি এত দাম্ভিকতা দেখালেন কেন? মানলেন কখনো? কতগুলো জীবন চলে যাওয়ার পরে এই যে ওনার যে হঠকারিতা, একজন ডাক্তার ভুল করলে একটা রোগী মারা যায়, একজন নেতা ভুল করলে একটা জাতি সেখানে এফেক্টেড হয়। একটা জাতিকে নিয়ে উনি যা ইচ্ছা তাই করলেন। উনি একটা কি বলে, একটা নিজেদেরই লোক কারা, যারা শুনি যে যারা কন্ট্রাক্টর, বাসের মালিক, যাদের এই মেট্রো রেলের জন্য ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের সমস্যার কারণে মেট্রো রেল এফেক্টেড হয়েছে। একটা ফাটা গ্লাস নিয়ে উনি চোখের জল ফেলতে পারেন, কিন্তু যখন শত শত আমাদের সন্তানগুলো মারা গেল উনি কিন্তু বললেন কাউকেই ছাড় দেওয়া হবে না। এই যে ওনার হুঁশিয়ারি উচ্চারণ, একটা বাংলাদেশ একদিকে, উনি একদিকে। এই জন্য কি এত মানুষ রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করেছিল? একটা জুলাই এরকম দেখতে হবে বলে আমাদের সন্তানরা, আমাদের টাকার গুলি, আমাদের টাকার বেতনের পুলিশ, আমাদের টাকার বেতনের প্রধানমন্ত্রী আমাদের সন্তানদের বুক ঝাঁঝরা করে দিচ্ছে। আপনি দেখেছেন যে ওই ইসে থেকে, ওই যান থেকে, সাজুয়া যান থেকে, ওই ট্রাক থেকে কিভাবে মরার আগেই লাশ বানিয়ে কিভাবে লাথি দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, কিভাবে এই লাশগুলোকে রাতের অন্ধকারে দাফন করা হচ্ছে কোথায় কোথায়। এবং আমরা তো এও শুনি যে মারা যাওয়ার সাথে সাথে যে আইডি কার্ড দেখিয়ে যে লাশটা বের করা হয়, তারপরে সেই আইডি কার্ডের সঙ্গে ওই যে যেখানে আমাদের কার্ডের যে আমাদের যে তথ্য আছে সেগুলোকে ভেনিশ করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় এটা কারা করলো? আজকে এই যে কথাটা নাজমা আপা বললেন, আমিও বলি, 18তে যখন আমাদের ছেলেমেয়েরা তো কোটার বাতিল চায় না, কোটার সংস্কার চেয়েছিল, যখন আন্দোলন করলো তখনও তারা ঘোলা পানিতে খালি মাছ শিকার দেখে। তারা নিজেরাই তো ঘোলা পানি সবসময় করে রেখেছে, দেশটাকে একটা মানে জগদ্দল পাথর বানিয়ে রেখেছে যেখানে তারা যা খুশি তা করতে পারে। কিন্তু শিক্ষার্থীদের অহিংস আন্দোলন সহিংস রূপ নিল কেন? শিক্ষার্থীরা সবসময় অহিংস ছিল। আপনার চোখের সামনে যখন আপনার 2টা 4টা 5টা ভাই বোন তুলে নিয়ে যাবে, গুম করবে, এই যে 6টা ছেলেকে যারা সমন্বয়ক, তাদের 4 দিন থানার কি, পুলিশের কি, জিবির কি স্পর্ধা আছে 24 ঘন্টার বেশি রাখার? কোন আইন, বাংলাদেশের কোন আইন, পৃথিবীর কোন আইন বলে যে পুলিশ এতক্ষণ তাকে রাখতে পারে? এই যে 4 দিন পরে যে ছাড়লো, যেখানে 24 ঘন্টা বেশি রাখতে পারে না, এরকম গুম খুন তো করছে। আমি 3 তলা বা 6 তলার কথা বলছি, একটা মানুষ কিন্তু মারা যায় না। এরকম কিন্তু ছাদের উপর মারা গেছে, এরকম আপনার ঘরের বারান্দা থেকে মারা গেছে, 1 মা বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসে 6-7 মাসের বাচ্চাকে বারান্দায় দাঁড়ানোর সাথে মারা গেছে। এই গুলিগুলো তো নিচের পুলিশের গুলি, কিন্তু এত উপরে ওঠে না। এই প্রশ্ন তো ক্ষমতাসীন দলও রাখছে। এই যে হেলিকপ্টার গুলো চলেছে, হেলিকপ্টার থেকে কি পানি ফেলানোর কথা ছিল? দেশ ব্যাপী কি আগুন ছিল? আগুন তো ছিল না যে আপনি পানি ফেলবেন। হেলিকপ্টারে কতটুকু পানি ওঠে? হাজার হাজার সন্তানদের উপরে হেলিকপ্টার পানি ফেলবে কেন? হেলিকপ্টার থেকে তো ওপেন, আমরা নিজেরাও বাসা থেকে দেখেছি, শব্দ শুনেছি নিচ থেকে, ওইখানে আশেপাশে কোনো পুলিশ নেই, হেলিকপ্টার যাচ্ছে আর শব্দ হচ্ছে। এই শব্দ বোমাগুলা কে ফেলেছে? এই গুলিগুলো কে করেছে? এখন মুখের উপর না করে দিলেন, ছেলেদের হাতে কি কেউ বলতে পারবে কোনো বন্দুক ছিল, কোনো গান ছিল, কোনো গুলি ছিল? ওরা হ্যাঁ স্বীকার করলাম, জনগণের রুশের মধ্যে যদি কেউ পড়ে যায়, সে আমিও যদি হই, রুশের মধ্যে পড়ে গেলে সবার একটা করে কিল খেলে যে কোনো মানুষ মারা যেতে বাধ্য। তারপরে মৃত ব্যক্তিকে আপনি
পানিতেই ভাসান আর আগুনেই পুরান আর আপনার টানায় রাখেন মৃতই সে লাশ। আপনি সেটা হলো অন্য দিক শত শত মানুষের মানে রুষ্টতার ফল। কিন্তু আপনি তো গুলি করতে পারেন না, আমার টাকার গুলি, আমার টাকার বেতন খান। আপনি যে কাপড়টা পরে আসছেন ওইখানে, ওইটাও বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা। আপনি তো আমাকে গুলি করতে পারেন না। আপনি দেখেন যখন একটা পুলিশের সন্তান মারা গেছে, সেই পুলিশ তার বসকে ফোন করে কি বলছে, স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি ব্যবহার করতে হয়। তো এই যে একটা মানুষকে মারতে, আপনি যখন দেখেন সাইদকে একটা গুলি করলো, তারপরে কি দ্বিতীয় গুলি বুক বরাবর করার দরকার ছিল? বুক বরাবর প্রথম গুলি করেছে, দ্বিতীয় করলো, তৃতীয় করলো। এখন কি বলে 16 বছরের একটা ছেলেকে ধরে নিয়ে বলে যে সাইদকে নাকি সে মেরে ফেলেছে। ওপেন এটা তো আর সারা বিশ্ববাসী দেখেছে কিভাবে মেরেছে। তারপরে যদি সরকার এই ধরনের অসত্যের আশ্রয় নেয়, সেই সরকারকে ধিক্কার দেওয়ার ভাষা আমার জানা। পরবর্তীতে আবার এসেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। এই যে সরকার যখন মিথ্যাচার আশ্রয় নেয়, পরিস্থিতি এমন বলছেন বক্তারা, পুরো বাংলাদেশ একদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ আরেকদিকে, এই যে প্রতিপক্ষের মতো একটা অবস্থান নেওয়া অভিযোগ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সহ আলোচক সহ যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন দেখছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সমস্ত মানুষ একদিকে, সরকার একদিকে, কথা তো আপনি বলছেন, আজকের আলোচকরা বললেন। যে আলোচনার সূত্রপাত আপনি ঘটিয়েছেন কোটা সংস্কার আন্দোলন। আপনি যদি একটু পিছনের দিকে যান, ভুলে যাওয়ার কথা না, সহ আলোচক যারা আছে সকলের মনে আছে, বিশেষ করে আপনাদের তো আছে, কারণ কি এই মিডিয়ার মাধ্যমেই সকল ঘটনা তুলে ধরেছিলেন। 2018 সালে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু এই সংগ্রামে কোনো দল মত ছিল না। বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন নেতৃবৃন্দ যারা এখনও নেতৃত্বে আছে, তারাও কিন্তু এই কোটা সংস্কার চেয়েছিল। সেই সময় আমরা এক পর্যায়ে এই আন্দোলনটা কোনভাবে গেল আপনি লক্ষ্য করেছেন, নীলক্ষেতে আইডেন্টি কার্ড বানানোর একটা লম্বা লাইন পড়ে গেছিল। স্কুল কলেজের ছেলে মেয়েদের পোশাক বানানোর জন্য দর্জির দোকানে ভিড় জমে গেছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি একটা পর্যায়ে কিন্তু সমস্ত কোটা বাতিল করে দিলেন, প্রজ্ঞাপন জারি হলো। মুক্তিযোদ্ধার 7 জন সন্তান তারা ক্ষুব্ধ, তারা কোর্টের আশ্রয় নিলেন, আদেশটি বাতিল হলো। কোর্ট বলল পূর্বের নিয়মেই চলবে, তার মানে কোটা বলবৎ থাকবে। তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন জায়গায় অবস্থান নিলেন? যারা কোটার সংস্কার চেয়েছিলেন, যা চেয়েছেন তার চেয়ে বেশি তাদেরকে দিয়েছেন। বলতে পারেন কথাটা, যে ওরা তো সংস্কার চেয়েছে, উনি তো তার চেয়ে একদম বেশি দিয়েছে। তার মানে মোটা দাগের কথাটা হলো আন্দোলনকারীদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। এরপরে দেখেন সেই সময় অনেকে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। সেই গ্রেপ্তার ব্যক্তিদের কিন্তু দেখা গেছে স্কুলের ছাত্র না, কলেজের ছাত্র না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, ছাত্র দলের অনেক নেতা, শিবিরের অনেক নেতা, অনেক ব্যবসা এবং প্রাইভেট চাকরি করে তারা গ্রেপ্তার হয়েছিল। এই পর্যায়ে এসে আজকে কিন্তু 2024, এই 24-এ যখন আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই একটি যৌক্তিক সমাধান চেয়েছে, তার মানে সংস্কার চেয়েছে। আর যারা এই অন্য অন্য সংগঠনে যারা আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অন্য অন্য কলেজের ছাত্র, সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়েছে। এখানে কিন্তু আমি ব্যক্তিগত সহ আমাদের অনেকেই, ইভেন বঙ্গবন্ধু কন্যা এই পক্ষে যেহেতু রয়েছে, এই মামলার বিরোধিতা করে তার প্রতিনিধিকে কোর্টে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু দাঁড়িয়েছেন এই আপিল করে এদের পক্ষে, সংস্কারদের পক্ষে। এই আমার ভাই বোনরা যখন রাস্তায় আন্দোলন করলো, সংগ্রাম করলো, তাদের পক্ষে যখন সারা বাংলাদেশের মানুষ, প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ আমাদের মতো যারা আছে, তারা যখন আমরা এক এবং অভিন্ন সুরে বলতে লাগলাম যে হ্যাঁ এটা সংস্কার প্রয়োজন, কেউ মুখে বলেছে, কেউ অন্তরে দাবি করেছে, সেই সময় আপনি কি দেখলেন? বিশ্ববিদ্যালয় পড়ে না, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করতে গিয়েছে। কিন্তু সেই সময় তো ছাত্রলীগের ভূমিকাটা নিয়েও আমি বলবো নিশ্চয়ই, ছাত্রলীগ ওখানে কি বলে বসেছে, লুকাবার কিছু নেই তো। এই যে মিডিয়া আপনার এখানেই আছে, তো এই যে একটু ফোনে আছে, আমি আপনাকে দেখাতে পারি, একজন সাক্ষাৎকার দিচ্ছে, জিজ্ঞেস করছে আপনি কোন 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 হলের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়, 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 কলেজ, শেষ পর্যন্ত বলে রোকেয়া হল, একটা ছেলে বলে রোকেয়া হল। আপনি যদি আমার এখানে ছবি দেখেন, এখানে দেখবেন যে বোরকা পরা ছেলে, হাতে গ্লোভস পরা, হিজাব লাগানো ছেলে,
এখানে আছে আপনার হাতে লাঠি, বোরকা পরা ছেলে, এরা তো এই আন্দোলনে শরিক হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা গর্ব করি, যেখানে সাম্প্রদায়িক এবং এই জামাত শিবিরের রাজনীতির স্লোগান কোনোদিন দিতে পারে নাই, যেখানে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, অসাম্প্রদায়িক রাজনীতি চলছে, এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র প্রতিষ্ঠান যেখানে ছাত্র শিবির মিছিল করাটা ঢাকা মেডিকেলে করছে, সলিমুল্লাহ মেডিকেলে করছে, বুয়েটে গিয়ে করছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় করে নাই। সেইখানে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে শিক্ষকরা কেউ কোনোদিন অপমান করে নাই। দলমত থাকতে পারে, সাদা, ব্লু, নীল ইত্যাদি ছিল, হলুদ, আমরাও মত পার্থক্য ছিল। প্রকাশ্যে দিনের বেলা সামনাসামনি গোলাগুলি হয়েছে, সেই ক্যাম্পাসে আমরা পড়াশোনা করেছি। সেই ক্যাম্পাসে বহিরাগতরা ছাত্র নাম ধরে শিক্ষকরে পিটিয়ে রাস্তায় গড়াগড়ি খেয়েছে, রিক্সার উপর ভুটে হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এরা কি এই ছাত্র যারা আপনার কোটা সংস্কার এই বিষয়গুলো আবার পরে শেষ করি একটা কথা দিয়ে, এই কোটা আন্দোলন যারা শুরু করেছিল মাঝপথে তাদের কাছ থেকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। তার হাইজ্যাক করছে কারা? যারা বাংলাদেশে এই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই সমৃদ্ধের বাংলাদেশ, যারা সরকার বিরোধী আন্দোলন করেছে, আন্দোলন বেগবান করতে পারে নাই, মানুষের জনমত যাদের ছিল না, যাদের সমর্থন ছিল না, তারা এই ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এই আন্দোলন এই জায়গাটিতে হাইজ্যাক করে তারা এই জায়গাটিতে বিস্তারিত আলোচনা এবং বিএনপি প্রত্যক্ষভাবে তাদেরকে সমর্থন দিয়েছে। সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রানী, এই যে কোটা আন্দোলন হাইজ্যাক হয়ে গেল, না আমি আসলে বসে বসে সবার বক্তব্য শুনছিলাম এবং প্রথমত সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। পান্না ভাইয়ের সঙ্গে আমার আজকে প্রথম টক শো। তো এখানে যে বিষয়টা হলো যে আমি অসহায়ভাবে ভাবছিলাম যে বিখ্যাত লেখক রজনীকান্ত সেনের যে একটা গান আছে, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়। অর্থাৎ আমাদের সারা বাংলাদেশের মানুষের মন খারাপ, ভারাক্রান্ত হৃদয়, কষ্ট পাচ্ছে। আওয়ামী লীগের লোক কষ্ট পাচ্ছে, বিএনপির লোক কষ্ট পাচ্ছে, জামাতের লোকও কষ্ট পাচ্ছে, সবার মনে কষ্ট। এবং এই কষ্টটা হলো আমরা বুঝতেছি না যে কোথা থেকে কি ঘটলো। কারণ আওয়ামী লীগকে আমরা সারা জীবন দেখেছি পাকা খেলোয়াড়, দুই হাতে খেলেছে। এক হাতে রসনের স্বাদ আর এক হাতে এরশাদ, এক হাতে বিদিশা আর এক হাতে জিএম কাদের, সমানে খেলেছে। একদিকে হাসানুল হক ইনু, আর একদিকে তার দলের মনিউদ্দিন খান বাদল, একদিকে রাশিদ খান মেনন, আর একদিকে ফজলি হাসান বাদশাহ। খেলতে 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 এমন পাকা খেলোয়াড়, আমরা বিএনপির লোক দূরে থেকে বসে অবাক হয়ে শুধু দেখছি কিভাবে ভাগে, কিভাবে গড়ে, এত সুন্দর করে গান করো হে গুণী, আমি শুধু শুনি আর শুনি। তো এই অবস্থাতে যখন এই কোটা বিরোধী আন্দোলন হলো, আমরা ধরে নিয়েছি অতীতের মতো কোনো স্বাভাবিক খেলাধুলাই হচ্ছে। কেননা ছাত্রদের আন্দোলন ছিল একেবারেই অহিংস, তাদের দেখে সুবোধ বালকের মতো মনে হচ্ছিল এবং খুবই শান্তিপূর্ণভাবে। এবং ছাত্রলীগও অন্যান্য জায়গাতে যেভাবে তারা খুব হম্বিতম্বি করে, তারা দেখলাম লিবারেল, অনেক লিবারেল। তখন আমাদের একটা সন্দেহ হলো যে এটা কোনো একটা সরকারের চালটাল হতে পারে। ওই যে দেখলাম যে ইন্ডিয়াকে রেলের করিডোর টরিডোর দেওয়া হবে, এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্য সামাজিক মিডিয়াতে মনে হলো যে এটা সাজানো গোছানো এরকম কিছু একটা বিষয়। হঠাৎ করে এই একে জ্বলে উঠলো। তখন আবার মনে করলাম যে যারা খুব বেশি খেলাধুলা করে, বড় বড় যারা সাপুড়ে, তাদের সাপুড়ে কামড়িয়ে মারা যায়, বেশি খেলতে গেলে সমস্যা হয়, হয়তো কোনো জটিলতা তৈরি হয়ে গেছে। এখন এই জটিলতা হতে হতে আজকের এমন জায়গাতে এসে পৌঁছে গেছে, এখন আমরা আসলে এখানে যে কজনই আছি, আমি তোমরা হয়তো সবাই এখানে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আমার চেয়ে, আমার মাথায় ঢুকছে না কোথা থেকে কি হলো। আই জাস্ট লাইক টু আস্ক ম্যানি কোশ্চেন। এই যেমন মাননীয় প্রধানমন্ত্রী বললেন হেলিকপ্টার থেকে পানি পড়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো অবস্থাতে মিথ্যা কথা বলতে পারেন না। এ কিং ক্যানট টেল এ লাই, সবসময় রাজা সত্য কথা বলেন। একটা হেলিকপ্টার দেখলাম না যে হেলিকপ্টার থেকে পানি পড়ছে, গেল কোথায়? সেই হেলিকপ্টার গেল কোথায়? 2 নম্বর হলো গুলি করেছে, আর এক পক্ষ বলছে যে গুলি করেছে হেলিকপ্টার থেকে। এখন আজকে মাসুদ বিন মোমেন, ওনার মতো ভদ্রলোক মানুষ, জেন্টেলম্যান মানুষ, জ্ঞানী গুণী, তার জ্ঞান নিয়ে আমি রীতিমতো চমকিত যে বাংলাদেশে এইরকম একজন অভিজ্ঞ পররাষ্ট্র সচিব আছে। তিনি আজকে বলে দিলেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মিলিটারি অ্যাঙ্গেল থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হেলিকপ্টার থেকে গুলি আসলে জানালার ভিতর দিয়ে ওখানে মাথার ভিতরে যেতে পারে না। এরপরে তো আর কোনো কথা থাকে না। এ রবীন্দ্রনাথের বাণীর চেয়ে গুরুত্বপূর্ণ বাণী, এটা হয়ে গেছে বাস্তবতা। এখন এই কথাগুলো মিলাতে পারছি না। আবার দেখেন জামাত শিবির আজকে
নিষিদ্ধ হয়ে গেল, এই প্রতিষ্ঠানে একবারে নিষিদ্ধ হয়ে গেল। তো এই যে জামাত শিবির এই সমস্ত কাজকর্ম করেছে, করার পর আবার জামাত শিবিরকে যদি আজকে নিষিদ্ধ করে দেওয়া যায়, মানে প্রথম থেকে আন্দোলন যেভাবে শুরু হলো আর আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমার যে বুদ্ধি, সেই বুদ্ধিতে একটার সাথে একটা মিলতেছে না। স্বরলিপিও মিলে না, সারেগামাও মিলে না, ইংরেজি গাইতে গেলে সেটাও পারি না, বাংলা গাইতেও পারি না, মধ্যখানে কি একজন একটা গান একটা গিয়ে জেলখানায় চলে গেছে। বুঝতে পারছেন না আপনি? আবার এই জন্য আমি যে রজনীকান্তের গানটা আর বেশি বললাম না। বিরতির পর আবার জি জি আলোচনা। ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট বিরতি, সাথে থাকুন, ফিরছে বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। নাজমা আক্তার, গোলাম মাওলা রনি বলছিলেন আওয়ামী লীগ পাকা খেলোয়াড়, রাজনৈতিক কৌশলে সবসময় তার দক্ষতার পরিচয় দেখিয়েছে। এবার কিছুটা জটিলতা তৈরি হলো কিনা, বেকায়দায় কিনা, যেভাবে বলি বুঝি নাই আমি। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এই দলটার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলের প্রধান, এবং তার নেতৃত্বেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। তার নেতৃত্বে আপামর জনসাধারণ বঙ্গবন্ধুকে স্বাধীন করো, বাংলাদেশ মুক্ত করো, এই ধরনের একটা স্লোগান দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশ স্বাধীন করো, বঙ্গবন্ধুকে মুক্ত করো। হ্যাঁ, সরি, বাংলাদেশ স্বাধীন করো, বঙ্গবন্ধুকে মুক্ত করো, এই স্লোগান দিয়েই কিন্তু মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো এরকম একটি রাজনৈতিক দল, যারা তাদের ইতিহাসে আছে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন মোকাবেলা করা, সেই মানে পশ্চিম পাকিস্তানিদের আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন, এরপরে দেখেন 15ই আগস্টে 71 সালের মহান মুক্তিযুদ্ধের পরে 15ই আগস্টের জাতির পিতা সহ তার পরিবারকে হত্যাকাণ্ড যে ঘটানো হলো যে পরিবারে, সেটা মোকাবেলা করে দলকে ঘুরিয়ে দাঁড়ানো, জননেত্রী শেখ হাসিনা 81 সালে যখন দেশে ফিরে আসলেন, আবার তিনি দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের এখন 5বারের উনি প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ 5বার দেশ পরিচালনা করছে। তো এরকম একটি রাজনৈতিক দল, তা রাজনৈতিক দলের তো কৌশল থাকে। এখন কৌশলে বিএনপি যখন হেরে যায়, কৌশল করতে গিয়ে নির্বাচনে যাব না বলে, কিন্তু যখন কৌশলে হেরে যায় তখন বলে নির্বাচন একেবারেই খারাপ হয়েছে, নিশিরাতের ভোট হয়েছে, কিন্তু তারা নির্বাচন করে না। নির্বাচন যখন করে না, তখন যদি কোনো অনিয়ম হয়, সেই অনিয়মটাকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে দেখার চেষ্টা করে, বিদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, এবং এটা নিয়েই তারা রাজনীতি করার চেষ্টা করে। তো সুতরাং তাদের মুখ থেকে বা তাদের ভাবাপন্ন বা কোনো রাজনৈতিক বিশ্লেষণ যদি এটা বলে যে আমরা খেলছি, সব রাজনৈতিক দলই তো খেলে। রাজনীতি মানেই তো আপনার মানে নিজের কৌশলকে প্রয়োগ করা। তো কিন্তু এখানে আপনি খেলার কি দেখলেন? এখানে তো সরকার কি লাভ, জনগণের কাউকে সরকারের তরফ থেকে গুলি করে, কোনো আইন শৃঙ্খলা রক্ষা করে গুলি করবে, একজন মানুষ মারা যাবে, 10 জন মানুষ মারা যাবে, 100 মানুষ মারা যাবে, সরকারের কি লাভ? সরকার অস্থিতিশীল হবে, সরকারের তো এখানে কোনো লাভ নেই। এখানে লাভটা কাদের আমাদের তো ভেবে দেখতে হবে। সেখানে যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা লাশ ফেলে, এর আগে দেখছেন আপনি, এর আগে যখন বিএনপি এবং তার জোটের নেতারা বলতো যে টেলিফোনে শোনা গেছিল যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ চাই, নাহলে তো আন্দোলন জমছে না। তো এবার তাদের আন্দোলন খুব ভালো করে জমানোর চেষ্টা করছে। তারা শিবির, জঙ্গি, জামাত এগুলো নামিয়ে বিএনপি তাদের উপর ভর করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। মানুষের মানে নিজেরা যুদ্ধ মানে গুলি ছুটছে, পুলিশ তো ছুটছে। আপনার কেপিআই যেটা বিটিভি ভবন, সেটাকে যদি 9 ঘন্টা তাণ্ডব চালানো হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেইটাকে উদ্ধার করতে যেয়ে যদি ওখানে কোনো ফায়ারিংয়ের ঘটনা ঘটে বা পুলিশ নিজেকে আত্মরক্ষা করার জন্য করে থাকে বা ওই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কিছু করে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে এখানে কেন করলো, তো সব সরকারই করেছে। বিএনপি সরকার যখন ওই সারের দাবিতে কৃষকরা আন্দোলন করেছিল দিনাজপুরে, একেবারে ব্রাশ ফায়ারে একসাথে 11 জনকে মেরে ফেলেছিল। আমাদের বিএনপি 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিল, 21,000 নেতাকর্মী বাংলাদেশে আওয়ামী লীগকে হত্যা করেছে। 2004 সালে গ্রেনেড হামলা করে আমার নেত্রীকে সহ দলের সকল নেতাকে তারা হত্যা করতে চেয়েছিল। বিএনপির নেতা যখন জিয়া রহমান যখন ক্ষমতায় ছিল, তখন প্রায় 21 বার সামরিক কূ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ অফিসারদের, সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে। এইরকম একটা যারা প্রতিনিয়ত
মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা এবং বন্দুকের নল দিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা এখন দেশে একেবারে গোল্লা গোল্লা কথা বলে, মানে খুব সুন্দর করে, যিনি তাদের পার্টিটা ফুলের মতো একেবারে পবিত্র, জীবনে কোনোদিন তাদের গুলিতে মৃত্যুবরণ করেছে এমন কাউকে দেখা যাবে না। গভীর রাতে তাদের ছাত্র দলের ছেলেরা এবং পুলিশের শামসুনার হলে, নীলুফার চৌধুরী মনির হলে যে গভীর রাতে পুলিশ এবং ছাত্রদল মিলে যে ঘুমন্ত নারীদের, ঘুমন্ত মেয়েদের উপরে যে আক্রমণ, যে পৈশাচিক নির্যাতন করেছিল সেটা ভুলে গেছে। 89 ছাত্র ডাকসু নির্বাচনে আমি তখন রোকেয়ালে জিএস নির্বাচিত হয়েছিলাম, আমার নেতৃত্বে যে ছাত্রী মিছিল ছিল তার উপরে ছাত্রদল হামলা করে শত শত মেয়েকে মানে সাইকেলের চেন রড দিয়ে যেভাবে পিটিয়ে আহত করেছিল, এগুলি ওনটা ভুলে যায়। এই জায়গায় তো প্রশ্নটা রাখা হচ্ছে যে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন যে হাই স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সবাই কেন আওয়ামী লীগের বিপক্ষে গেল? বিপক্ষে কেউ যায়নি, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝানো হয়েছে। যেই নির্ধারিত একটা বিষয়, যে বিষয়ে আমরাও একমত, আমরা সবাই একমত, মাননীয় প্রধানমন্ত্রী একমত, আমরা লড়ছি, সেই বিষয়টাকে তাকে লেন্দি করে অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। আপনি যদি অবাক হবেন, উদয়ন স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে ক্লাস 7-এর ছাত্ররা তার ক্যাপ্টেনকে ফোন দিচ্ছে, তুমি স্কুলে আসো, আমরা একসাথে নামবো। ওরা বলছে যে না, আমার মা আওয়ামী লীগের নেত্রী, আমি ওখানে যাব না। বলছে তুমি তো লিডার আমাদের, তুমি আসলে বেশি টাকা পাবে, আমরা টাকা পাচ্ছি। এইটা হচ্ছে বাস্তবতা। স্কুলে স্কুলে টাকা দেওয়া হচ্ছে, মাদ্রাসায় টাকা দেওয়া হচ্ছে। টাকা ছাড়া কি কেউ এইভাবে আন্দোলন করে? এভাবে এখন যে যাদেরকে দিয়ে আন্দোলন করানোর চেষ্টা করা হয়েছে সবাই টাকার গন্ধ পেয়ে গেছে। কারণ এই যে অস্থিতিশীল করার জন্য তো এমনি হচ্ছে না, এটার জন্য প্রচুর ইনভেস্ট করা লাগছে। এটা দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত এখানে কাজ করছে, তারা এখানে ইনভেস্ট করছে, সরকারকে উৎখাতের জন্য চেষ্টা করছে। কিন্তু এইটি তো ওই যে বলল গোলাম মাওলা রানী, আমি একমত যে এত সোজা বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে আছে, যেখানে আমাদের জননেত্রী শেখ হাসিনার মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী আছেন, জাতির জনকের কন্যা আছেন, তার রাজনীতির ক্যারিয়ার আছে, তার দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, তাকে একেবারে বলল আর উনি পদত্যাগ করলেন। মানুষকে কার কাছে ছেড়ে দিবেন বলেন? পদত্যাগ করে কি তারেক জিয়াকে ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণ, নাকি জামাতের ওই যারা এখন আছে তাদেরকে ক্ষমতায় আনবে? এই জায়গাটা আবার একটু পরে যাচ্ছে। নীলুফার চৌধুরী মনি জি নাজমা আক্তার বলছিলেন পুরো ঘটনায় লাভকারীটি খুঁজে বের করার কথা। আর একটু যোগ করতে চাই, এই যে পুরো ঘটনাটি ঘটলো, শুরুতেই বলছিলাম যে জাতিসংঘ তদন্তের কথা বলছে, সরকারও স্বাগত জানাচ্ছে, তাহলে তো পুরো ঘটনাটি একটু যদি সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত যারা দোষী তারা যদি বিচারের আওতায়। জাতিসংঘ যে কথাটা বলেছে, অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘন, তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তো বলছেন যে প্রধানমন্ত্রীর বলা আর জাতিসংঘের বলার মধ্যে ফার ডিফারেন্স। প্রধানমন্ত্রী সবসময় বিশেষ টাকা পয়সা দিয়ে বিশেষ লোক কিনে নিয়ে আসে, বুঝেন না, তারেক রহমানের জন্য এফবিআই নিয়ে আসে, এফবিআই এর সঙ্গে তারেক রহমানের এটার সাথে এটা যায় না। কিন্তু ওই যে বলে না ছিল তো ভাড়া নিয়ে আসতে পারে তারা। ওই যে 18 নির্বাচনে কানাডা থেকে কয়েকটা আত্মীয় স্বজন সাদা চামড়া নিয়ে আসছে, নিয়ে এসে তারা দেখাইছে যে এই যে বিদেশি পর্যটকরা আসছে। এটা হলো গিয়া বিনা ভোটের সরকার, নিশিরাতের সরকারদের, ফ্যাসিস্টদের একটা ধর্ম। আমরা যখন কথা বলছি, আচ্ছা আজকে আর কালকের ঘটনাগুলো দেখেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা নেমে গেছে, স্কুলের শিক্ষকরা নেমে গেছে, কলেজের শিক্ষকরা নেমে গেছে, আপনার পুলিশ পদত্যাগ করেছে, আইনজীবীরা মুখ খুলছে, শিক্ষকরা রাজপথে মানে শুধু বলছেই না, স্লোগান দিচ্ছে, প্রবাসীরা সংহতি জানাচ্ছে, রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে, সেলিব্রিটিরা মাঠে নেমে গেছে, সাংবাদিকরা কথা বলছে, যে সাংবাদিকরা সরকারের হয়ে কয়েকদিন আগেও কথা বলতো তারাও কিন্তু এখন কথা বলা শুরু করেছে। কতক্ষণ আপনি দমিয়ে রাখবেন? শুরু হয়ে গেছে কিন্তু বসন্ত। এইটাকে কিন্তু বসন্ত এইভাবেই আসে, যেটা আরো বসন্ত বলছে বা কিছু, এটা এইভাবে বিএনপি ক্ষমতায় আসবে না। ক্ষমতায় বিএনপি আসার জন্য বিএনপি কিছু করে নাই। বিএনপি এই যে আমি আগেও টকশো করেছি, এখন এমন না যে 10 বছর পরে আপনার এখানে এসেছি। আমাকে বাংলাদেশে সবাই জানে, সব টেলিভিশনই জানে আমি যেভাবে যেতাম। অতএব আমার কোনো যেহেতু চেঞ্জ হয় নাই, আমি যেহেতু লাল টুকটুকা শাড়ি পরে এখানে আসি নাই যে ক্ষমতার লাভে আমি কালকে মন্ত্রী হওয়ার জন্য। লাল এইটুক লাল তো পড়তে হয়, আপনারা যেহেতু কালোতে আছেন এইটুকু লাল থাকতে হয় ওই ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য।
একা আপনি ওই করেন না। ওই ছাত্রদের সাথে, একা আপনি কারণ করেন না। আমরা না, আমার সন্তানও আপনি তো একা ছাত্র, করেন না, আমি সন্তান আমারও। আমার সন্তানও তো ছাত্রদেরকে ছাত্র। কিনে সন্তান- নিয়েছে পুলিশ, মনে যে হচ্ছে। পুলিশ, আমি বলি, বাংলাদেশে- আমি আপনাদের বাংলাদেশের সঙ্গে কথা ছাত্রদেরকে বলি। লিজ নিয়েছে মনে Please, হচ্ছে। আপনাদের সময় যদি এটার যদি চর্চা করি তাহলে বোধহয় টকশোটা ভালো হবে না। আমি যেটা বলছি, এক সময় আমরা ছাত্র রাজনীতি করেছি, এখন আমাদের সন্তানরা হয়তো রাজনীতি করে না, কিন্তু তার নিজের অধিকারটা আদায় করার জন্য যখন নামবে, প্রত্যেকটা সন্তান নামা মানে প্রত্যেকটা বাবা মা ওই নামা। যে ভুল Mentally, ভুল বোঝানো হচ্ছে। শোনেন, শারীরিকভাবে মানসিকভাবে দুই ভাবেই নামে। এক বাবা যখন বলেছে যে আমার একটাই ছেলে, আমি ছেলে গেলে আমাকে যেতে হয়, আর আমি যখন যাই তখন ওইখানে সব সন্তানকে আমার সন্তান মনে হয়। তা এই যে এই জায়গা থেকে আমি বলতে চাই, ওই পুলিশ অফিসার কি জানতো যে তার ছেলে ওইখানে আছে, তার ছেলেও মারা যাবে তার হুকুমে? অতএব আওয়ামী লীগের অনেক নেতাদের সন্তানরা নেমে গেছে, আওয়ামী লীগের ছাত্রলীগের এই টাইমে এতগুলা কমিটি ভাঙে, আপনি বুঝেন না? তারা তাদের ঘর সামলাইতে পারছে না, তাদের নিজেদের লোক সামলাইতে পারছে না। এবং আজকে এই যে টাকার কথা নাজমা আপা বললো না, বিএনপি তো 18 বছর 19 বছর ক্ষমতায় নাই, বাড়ির উপরে আছে, মায়ের উপরে আছে, ঘুমের উপরে আছে, সারাদিন ওই আদালত আর পুলিশের টাকা দিতে দিতে বিএনপির বই করে শাড়ি গয়না বিক্রি করা লাগে। আপনার সেই জায়গায় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যখন খুদ প্রধানমন্ত্রী বলে আমার পিওনই তো 400 কোটি টাকার মালিক, তো তার দাম্ভিকতার অবস্থা দেখেন, 400 কোটি টাকা পিওনের কামাই, তাহলে মালিকের কামাই কত হইতে পারে? বেনজিরদের দেখলে বোঝা যায় না বেনজিরদের মালিক, তাদের এমপি মন্ত্রীদের কত টাকা, কিংবা আনারকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা পাই না? সেইখানে ওই টাকাগুলা যদি এই আন্দোলনে আসে, টাকা কিন্তু লেখা থাকে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে। তো কোনো হাত বদল হয়ে হয়ে যদি আসে, তাহলে ওই টাকার মালিকটাকে কারা দিল? আমাদের কাছে তো টাকা নাই, তাহলে টাকাটা আমরা তো এও শুনি যে আওয়ামী লীগের মধ্যে বিরাট একটা ভাগ হয়ে গেছে, এক ভাগ চায় এই আওয়ামী লীগ না থাকুক, আগের অরিজিনাল আওয়ামী লীগ ফেরত আসুক, আরেক ভাগ চায় এই আওয়ামী লীগ থাকুক। যেমন পলক ঝলক এদের মতো যারা, ওই আরেকটা কি যে তথ্য হইছে সারাদিন খালি কথাই কয়, খোয়ের মতো ফুটতে থাকে। বিএনপি আসলে কি চায়? বিএনপি চায় এই দেশের মানুষ যাতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে, এই দেশের শিক্ষার্থীরা যেন শিক্ষা পায়, এই দেশের শিক্ষার্থীরা তার মেধার জন্য পরিচয় দিতে পারে। সেটার জন্য বিএনপি, আপনারা জানেন, বিএনপি একত্রতা পোষণ করেছে, কিন্তু বিএনপির কোনো নেতা বলতে পারবেন না যে ওইখানে গিয়ে যে ছাত্র, সে ছাত্র হিসেবে হয়তো যেতে পারে, কিন্তু ছাত্রদের নেতাও ওই মিছিলগুলোতে যায় নাই। যে কিন্তু ক্ষমতাসীন দল যে অভিযোগটা দিচ্ছে যে ছাত্র আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে আপনারা সরকার পতনের আন্দোলনের, ক্ষমতাসীন দল তো যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্ট বেটাই চোর। আপনার শোনেন, ছাত্ররা এখন বলছে দিনে নাটক রাতে আটক, ছাত্ররা বলছে যে আমার বুকে গুলি করবি আর আমার সঙ্গে এই দেশে ক্ষমতায় থাকবি, ছাত্ররা বলছে যে এখন আর কোনো তাদের সঙ্গে আপোষ নাই যে পর্যন্ত এই হত্যার বিচার না হবে। তারা নিজেরা এখন এক দফায় চলে গেছে, এক দফায় হত্যার। হ্যাঁ, আমার ভাই কবরে তোমরা কেন বাইরে, হ্যাঁ আমার ভাই কবরে তোমরা কেন বাইরে। তো সেইখানে ছাত্রদের কথা এখানে কিন্তু স্পষ্ট দিনের আলোর মতো। সন্ধ্যার পরেও আমি আস্তে আস্তে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢিলাঢিলি হচ্ছে পুলিশের সাথে, মানে পুলিশ একবার ভেচকি দেয় তো ছাত্ররা ভেচকি দেয়। এইসব ছাত্রদের ভিডিও তো হাজার হাজার ফুটেজ থেকে বাইর করুক, এটা কোন দলের? যদি জামাতের, শিবিরের, বিএনপির এত ছাত্রই পাইতো, যেগুলারে ধরছে এগুলা তো সব মানে ইন্টেনশনালি ধরছে, যে তুই পানি গুলা করিস নাই, তোর বাপে করছে, তোর বাপ করে নাই, তোর দাদাই করছে। এটা হলো বেনিফিশিয়ারি হিসেবে চিন্তা করে। যেমন ওই যে ওনারা বলে জিয়াউর রহমান খুনি, শেখ মুজিবের হত্যাকারী, ওই যে বেনিফিশিয়ারি জিয়াউর রহমান এই জন্য বলে, কিন্তু তারা কিন্তু তাদের 22 মন্ত্রী যারা শপথ নিয়ে মন্ত্রী পরিষদে যোগদান করছে তাদের বলে না, যে শপথ বাক্য পাঠ করাইছে তাকে বলে না, যারা আপনার এমপি হয়েছে, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনীর প্রধান, এমপি মন্ত্রী হয়েছে, একে খন্দকারদের বলে না। তো ওনারা হইল গিয়া বেনিফিশিয়ারি কারা? যে জিয়াউর রহমানের দল বেনিফিশিয়ারি হতে পারে, বিএনপি সারা বাংলাদেশের লোক বিএনপি করে, মননে, শারীরিকভাবে, মানসিকভাবে বিএনপি করে, তাদের এখন তো তাদের অবস্থা নাই, তারা কি করবে? আজকে যে নেত্রী, আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই, যে নেত্রী আপনার এই কাজগুলা করলো, উনি হুকুম দিল, উনি এই যে বললো রাজাকারের নাতিরা পাবে না, মুক্তিযোদ্ধার নাতিরা পাবে, এটা না বললে তো এই শান্তিপ্রিয় আন্দোলনটাকে কে বেগবান করলো, কে এটা অশান্তিতে পরিণত করলো? শুধুমাত্র আওয়ামী লীগই না, আওয়ামী লীগের একদম সর্বোচ্চ পর্যায়ের নেতা নেত্রীরা। ওবায়দুল কাদের কি বলছে? এই আন্দোলন দমানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। পরের দিন থেকে ছাত্রলীগ সমানে পিটানো শুরু করলো, সমানে মানুষ মারা শুরু করলো। ওই ছেলেগুলো যদি ছাত্রলীগ না মারতো, তাহলে ছাত্রলীগের ছেলে মেয়েদের কি কান ধরে উঠবাস করাইতো? আজকে দেখেন
ক্ষমতা, এটা রিভেঞ্জ, নেচার অফ রিভেঞ্জ, এটা যে আপনার ওদের ক্ষমতার মধ্যে এত দাপটের মধ্যে 300 350 এমপি তারা, এর মধ্যেই তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়তে হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে তাদের বের হয়ে যেতে হয়েছে। ইসরাক আলী খান পান্না, এই যে কতক্ষণ দমিয়ে রাখবেন? শুক্রবার যখন এই প্রয়োগ তখনও দ্রোহের মিছিল আছে, ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি আছে, বৈষম্য বিরোধী ছাত্র, এই যে প্রশ্নটা এলো কতক্ষণ দমিয়ে রাখবেন? আমি কি দমনের উপরে কথা বলবো, না বিএনপি নেত্রী নীলুফার মনি যে কথা বলছেন ঘণ্টাখানে বিপি, এটার উপরে কিছু বলবেন? সেটা যদি বলার সুযোগ দেন তাহলে আপনি আসেন। উনি প্রথমেই ওনার কথার মধ্যে একটি আপত্তিকর কথা ছিল। উনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে উনি বলছেন হঠকারিতার দাম্পত্যি। বঙ্গবন্ধু কন্যাতে আইনের শাসনে বিশ্বাস করে, আইনের প্রতি শ্রদ্ধা তার আছে। কোর্টের যখন একটা আদেশ আসলো, মামলাটা চলমান, ডেট আছে, রায় হবে, বঙ্গবন্ধু কন্যা কি কোর্টের আদেশটা ভায়োলেট করে উনি সিদ্ধান্ত দিয়ে দেবেন? এটা পারে জিয়াউর রহমান, যিনি সংবিধান স্থগিত রেখে ঘোষণা দিয়েছিলেন। বিএনপি পারে, বাট বঙ্গবন্ধু এবং তার কন্যা এবং আওয়ামী লীগ এটা পারে না। তিনি অপেক্ষা করছিলেন কোর্টের রায়টি আসুক। যখন দেখলো যে কোর্টের রায় আমার এই কোমলমতি ছাত্রছাত্রীরা মানছেন না, ওরা ইমোশনাল, কিন্তু ফখরুল সাহেব যখন আগুনে ঘি ডাললেন, উনি কিন্তু কোর্টের রায় পেন্ডিং যখন, গোলাম মোহাম্মদ রনি কিন্তু একজন লয়ার, আমি যদি ভুল না করে থাকি, সেই কোর্টের রায় যখন পেন্ডিং, তখন কোর্টের রায়ের বিরুদ্ধে যখন আপনি অবস্থান নেন, কন্ডেম অফ কোর্ট হয়। ছাত্ররা নাহলে সেখানে মাপ পায়, আন্ডার এজ, বুঝে না। এ ফখরুল সাহেব কিভাবে, কি আন্ডার এজ নাকি? শিশু খায়, ফিডার খায়, নবজাতক শিশু। একজন শিক্ষক মানুষ ছিলেন, কথা মিথ্যা কথা বলে সেটা ভিন্ন কথা। সেই লোক কি করে বলে যে আমি সমর্থন দিলাম, বিএনপি সমর্থন দিল, রায় তো ঘোষণা হলো না, সমর্থন দিল কেউ? মানে কোর্টের রায়টা সে মানছে না, সে তো কন্ডেম অফ কোর্টে পড়ে। সরকার কেন যাচ্ছে না এই জায়গায় জানি না। সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা ধৈর্য ধরে একটা পর্যায়ে গিয়ে তিনি কিন্তু রাষ্ট্রীয় যখন ভাষণ দিলেন, তিনি যদি এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখলেন, তিনি পরিষ্কারভাবে বললেন যে একটি কেউই মাপ পাবে না, সুষ্ঠু সমাধান আসবে। আমি আশা করি যে বঞ্চিত হবে না। তার মানে কি, ওনার অবস্থান থেকে তো উনি বলতে পারবে না কোর্টের রায়টাই হবে, তবে তিনি প্রেডিক্ট করতেছে যে ছাত্ররা যা চাচ্ছে ওদের আশা পূরণ হবে, বঞ্চিত হবে না। এরপরে তো আর আন্দোলন করা কোনো যুক্তি ছিল না। সোরায় শোনে না ধর্মের কাহিনী, আন্দোলনের সুতা যাদের হাতে আছে চলে গেছে, ছিনতাই হয়েছে। একটু আগে বলছিলাম না, এই যে আপনাকে ছবি দেখাইলাম না, বোরকা পরিয়া নামছে শিবিরের কাডাররা, বোরকা পরিয়া নামছে ছাত্র দলের নেতারা, ওই যে ফখরুল সাহেব যাদেরকে বলছে তারা প্রেস ক্লাবের সামনে বসে এই জোটের নেতারা বক্তব্য রাখছে। মনে আছে আপনার? মনে থাকার কথা, আপনার ফুটেজ আছে। আন্দোলন করতে লাশ চাই বক্তব্য লিখেছিল, লাশ না হলে আন্দোলন জমে না। এই যে বক্তব্য দিয়েছিল লাশ না হলে আন্দোলন জমে না, ওদের নীল নকশা অনুসারে এইখানে ছাত্র শিবির ছাত্র দলের প্রশিক্ষিত ক্যাডার ঢুকে দিয়ে প্রত্যেকটা খুন তার করেছে, লাশের রাজনীতি করেছে। যা আমার ছাত্রছাত্রী ভাই বোনরা বোঝে নাই। যখন বলছে তারা বলছে বিটিভি ভবনে হামলা, এলিভেটেড এক্সপ্রেসে হামলা, মেট্রো রেলের হামলা, আইটি ভবনে হামলা, সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। ছাত্ররা কি বলছে? এ দায় আমরা নিব না, আমরা এই দায় নিব না, এই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত না। আসেন, আমার ছাত্র, আমার বোন, আমার ভাইরা যখন মারা গেছে, আমি খুব ব্যথিত। সকল মৃত্যুর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কোনো মৃত্যু কাম্য না। সেই মৃত্যুর তদন্ত চাইছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশে যা হয় না, জুডিশিয়াল তদন্ত। আসেন না, সেখানে হেল্প করি, সহযোগিতা করি। শিক্ষার্থীরা তো ঘরে ফিরছে না। আসি আপনার কথায়, সুযোগ দেন কথা বলার জন্য। মনি আপাকে দিলেন 3 ঘন্টা, আমাকে দিলেন আধা ঘন্টা, বিষয়টা তো এরকম হয় না। সেখানে পরিষ্কারভাবে বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ঠিক আছে জাতিসংঘের মাধ্যমে তদন্ত চাচ্ছেন, আসেন জাতিসংঘের মাধ্যমে তদন্ত হবে, আমরা রাজি। অস্থির হলেন কেন? আপনি কেন তাদেরকে আন্দোলনের মাধ্যমে ঘরে যেতে দিচ্ছেন না? লাশ চান? লাশের রাজনীতি বাংলাদেশে হবে না। হত্যা, ষড়যন্ত্র রাজনীতি চিরতরে বন্ধ। এই ছাত্রছাত্রীরা ঘরে ফিরছে না, কাদের জন্য ফিরছে না? যারা ঘোলা পানিতে মাছ শিকার করতেছে তারা, ওদের তো আন্দোলন শেষ, তাদের দাবি পূরণ। এখানে আপনার 93% চলে গেছে সাধারণ ছাত্রছাত্রীরা, 7%, 5% মুক্তিযোদ্ধা, 2% হয়েছে গিয়ে
আপনার প্রতিবন্ধী, আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আপনার যারা তৃতীয় লিঙ্গ এদের জন্য 1%। সেখানে যা চাইছে তার চেয়ে বেশি তারা পেয়েছে। সেইখানে তাদের আর দাবির কোনো অভাব নাই। এটা তো আমরাও চেয়েছিলাম, আমাদের ছাত্রলীগের নেতারাও চেয়েছিল। এই ছাত্রলীগের নেতাদেরকে চিটাগংয়ে দেখেছেন, 6 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পর তাদেরকে নির্মমভাবে কিভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে। কারা এরা? কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনরা, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত। এই জায়গাতে বলা হচ্ছে যে অতিরিক্ত বল প্রয়োগ পুরো পরিস্থিতিকে আরো অসন্তোষ কে বল প্রয়োগ করেছে? কে বল প্রয়োগ করেছে? তো আমি ছবি দিলাম তো আপনাকে, এরাই তো বল প্রয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কে মেরেছে? এই কোমলমতি ছাত্রছাত্রীরা মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তদন্ত চাই তো আমরা তদন্ত চাই। সেই তদন্ত বেরিয়ে আসবে যে এরা কারা। পরিষ্কারভাবে একটি কথা আপনাকে বলতে চাচ্ছি, শিক্ষকরা রাস্তায়, পেশাজীবীরা রাস্তায়, আমরা কি শিক্ষক পেশাজীবীদের বাইরে কোন লোক? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা আছে, লাল আছে, নীল আছে। শিক্ষকদের কত মত আছে। কেউ মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে, কেউ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পক্ষ স্টেটমেন্ট দিছে, আর একটি পক্ষ যে স্টেটমেন্ট দিছে মিছিল করছে সেটা দেখেন না। পক্ষ তো দুটা, দেশ তো 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যারা এই বাংলাদেশ স্বাধীন করেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার জাতীয় সঙ্গীত, আমার মানচিত্র, আমার এই ভূখণ্ডে যারা বিশ্বাস করে। আর একটা হলো পাকিস্তান জিন্দাবাদ, এখনো মনে মনে যাদের তোয়াব করে। বিএনপির মঞ্চে বক্তব্য দেয়, স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ, ভুলে গেছেন না? দেশ আজকে 2 ভাগে বিভক্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিএনপি, এদের হয়েছে জামাত। বিএনপি ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এখন পর্যন্ত তারা পরিষ্কারভাবে 2 ভাগে বিভক্ত। এদের ফয়সালা একবার হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। তারা কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রক্ত দিয়ে দেশ 2 ভাগে বিভক্তি নিয়ে বলবেন, কিন্তু এই যে জাতিসংঘের তদন্ত, ইউরোপীয় ইউনিয়নের সাথে সহযোগিতা চুক্তির যে আলাপ সেটা স্থগিত, সাথে একটু যুক্ত করি প্রবাসীদের বিক্ষোভ, রেমিটেন্স না পাঠানোর কথা। রেমিটেন্স এরই মাঝে 1 মাসে 7,500 কোটি টাকা কম। যে সব মিলিয়ে পরিস্থিতি যেই এটা আমি যত চিৎকার করি না কেন লাভ হবে না। সরকার বলছে সব ঠিক আছে, এবং এখনো পর্যন্ত দৃশ্য তো আমরা তো কোনো সমস্যা দেখছি না। বাজারে মাছ আছে, মাংস আছে, লোকজন বাজার করছে, মানে কোনো মানুষ ক্ষুধার্ত দুর্ভিক্ষের কবলে পড়ে কান্নাকাটি করেছে। গুলি খেয়ে অনেক মানুষ মারা গেছে, পিটুনি খেয়ে মারা গেছে, কিন্তু না খেয়ে মানুষ মারা গেছে এটা তো এখনো পর্যন্ত হয়নি। তো কাজেই এই যে সকল অর্থনৈতিক বিদেশিরা টাকা পাঠাবে না বা যেসব সমস্যার কথা বলছে, ওটা আমরা যারা বিএনপি করি, আমাদের টাকার অভাব আছে, এটা আমাদের একটা মনোবেদনা, নিজেদের কষ্টটা আমরা আওয়ামী লীগের উপর চাপাই দিচ্ছি। আওয়ামী লীগের আসলে যেহেতু ফান্ড চালাচ্ছে তারা, বাংলাদেশ ব্যাংকে রিয়েলি কত টাকা আছে, অন্য ব্যাংকে কত টাকা আছে, তারপর তার দলের মধ্যে যে সকল নতুন অলিগার্স তৈরি হয়েছে, ধনী শ্রেণী তৈরি হয়েছে, বেনজির খেনজির যারা আছে, তাদের কাছে আসলে রিয়েলি কত টাকা আছে, এটা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা জানে। যেহেতু তারা স্টিল নড়াচড়া করছে না, যেহেতু দেশ চালাচ্ছে তারা, তো এটা নিয়ে আমি মনে করি একজন নাগরিক হিসেবে আমার এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি যেটা নিয়ে চিন্তা করছি ছেলে মেয়েদেরকে নিয়ে, যে রাস্তায় যারা আছে, যখন এই ছেলে মেয়েদেরকে বলা হলো যে প্রধানমন্ত্রী কিন্তু আসলে সবাইকে তিনি বলছেন, আমি ঢালাওভাবে বলিনি, আমি বলছি শুধু রাজাকারের যারা বাচ্চা শুধু তাদেরকে। তাই এটা তো ইন জেনারেল যারা রাস্তায় সবাইকে বলিনি। এখানে যদি একটা সেকেন্ড আমাকে একটু দেন, প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে এই বেনিফিটটা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না রাজাকারের সন্তানরা পাবে। একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জিজ্ঞাসা করছেন, এটা কি ভুল ব্যাখ্যা দেওয়া হয়? না, আমি ওটাই বলছি যে প্রধানমন্ত্রী নিজেই পরবর্তীবার বলেছেন যে আমি রাস্তায় যে আন্দোলনরত যারা আছেন তাদের কাউকে পয়েন্ট আউট করে বলিনি রাজাকারের বাচ্চারা, ওরা কেন সবগুলো নিজেদের কাঁধে নিয়ে নিল, এই প্রশ্ন। এখন আমারও একই প্রশ্ন যে প্রধানমন্ত্রীর একেবারে একটা সরল স্বগোক্তি, সাংবাদিক প্রশ্ন করেছে, তার জবাবে তিনি কাউন্টার প্রশ্ন করেছেন। এই কাউন্টার প্রশ্নকে রাজপথে যারা আছে তারা সবাই কেন এটাকে লুফে নিল, বলল যে আমরা সবাই রাজাকার, উই আর অল রাজাকার, আমাদেরকে গালি দিয়েছে। তো এই গেল একটা খুব প্রশ্ন, এবং এটা নিয়ে
সমস্ত ছাত্রদের মধ্যে এমন বিবর্তন হয়ে গেল, রাজাকার মিন্স ইজ এ ট্রেটার, জুডাস, বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক। তো যখন কাউকে বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক বলা হয় এবং যখন রাজাকারের বাচ্চা বলা হয়, ইট মিনস ইউর ফাদার ইজ এ বেঈমান, মুনাফিক এবং তুইও মুনাফিক। তো এই যেরকম একটা জঘন্য গালিকে রাজপথে যারা আন্দোলনরত ছেলেমেয়েরা তারা কি করে আপন করে নিল, দিস ইজ এ কোশ্চেন, যে কী হইলো তার মনোমস্তিষ্কে। সেকেন্ডলি হলো আওয়ামী লীগের যারা পান্না ভাই বলেন বা সবাই একই কথা বলে যে এই আন্দোলনের মধ্যে কিছু ছেলে মেয়ে রয়েছে যারা কোমলমতি, যারা বুঝে নাই, ভুল বুঝানো হয়েছে বা ভুল বুঝেছে, এই গেল একটা গ্রুপ। কিছু গ্রুপ আছে যারা প্রচুর টাকা পেয়েছে, প্রথমত টাকা দেওয়া হয়েছে দেশি বিদেশি সূত্র থেকে, এবং এই যে যাদেরকে টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে স্কুলের মানে উদয়ন স্কুলের ছেলে মেয়েদেরকে যদি টাকা দিয়ে নিয়ে থাকে, এখন আমি চিন্তা করি যে এত অল্প বয়সে 8, 9, 10 থাকতে বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থাকতে এরা যদি এখনই ঘুষ খাওয়া শুরু করে দেয় আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী, এরা বড় হলে তো এক একটা বেনজিরের বাপ হয়ে যাবে। ফলে তাদেরকে একটা সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়া, তাদেরকে চরিত্র ঠিক রাখা, তাদের সব কিছু করে আওয়ামী লীগের একটা নৈতিক দায়িত্ব আছে। তো মুক্তিযুদ্ধের যে নীতি এবং আদর্শ, সেখানে তো এই জিনিসগুলো করা যায় না। এটা নিয়ে কিন্তু পক্ষে এবং বিপক্ষে নিদারুণ সব কিন্তু যাকে বলে গণ্ডগোল হচ্ছে। এরপরে আবার আজকে আমি যেটা শুনলাম এখানে, এই কয়েকদিন এইভাবে শুনিনি যে আন্দোলনকারীদের মধ্যে যারা বোরকা পরে আসছেন এদের হাতে লাঠি ছিল এবং অনেক ছেলে সেখানে বোরকা পরে এই আন্দোলনে অপকর্ম করেছে। এই আজকে ফার্স্ট শুনলাম। তো এটাতে দেখা যাচ্ছে যে হাতে নিয়ে হাঁটছে মেয়েরা, মানে এই আমি দেখি না লাঠি না লাঠি যাক এনিওয়ে মানে না 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 আমি সবই সত্য ধরে নিলাম, সত্য না না আপা আমি সবই ধরে নিলাম। কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি যে এই যে রাস্তায় এখন যারা আন্দোলন কোমলমতি যারা লোকজন আছে, ছেলেমেয়েরা শুক্রবার কর্মসূচি, তারা যদি এইরকম এই আজকের এই টকশো দেখে যদি তাদের সন্দেহটা বেড়ে যায় যে তাদের মধ্যে কোনো জামাত শিবিরের কোনো লোক এইভাবে পুরুষ বোরকা পরে আমাদের কাছে আসছে স্যাবোটাইজ করার জন্য, এই বলে যদি তারা কোনো মহিলার বোরকা খোলা শুরু করে দেয়, তাহলে তো বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, রীতিমতো কিয়ামত হয়ে যাবে, ডেঞ্জারাস এলিমেন্ট। তো এরপরে হলো আরও একটার পর একটা মানে প্রতিদিনই পরিস্থিতি জটিল হচ্ছে। এই সংকটের সমাধান কিভাবে দেখছেন? আমার কাছে এই সংকটের সমাধান কিছু কিছু গিট্টু আছে যে গিট্টু আসলে কেটে ফেলতে হয়। এখন অনেকগুলো বিষয় গিট লেগে গেছে। যেমন ধরেন ডিবি অফিস থেকে হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অ্যাজ পার ল অনুযায়ী ডিবি প্রধান হোক যা হোক সে তো সরকারি অর্ডার পালন করেছে। ওখানে মূল যে এই যে 6 জন লোককে গ্রেপ্তার করেছে বা যা কিছু করেছে, হারুন সাহেব তো দূরের কথা, হারুন সাহেবের মানে আব্বারও সাধ্য নেই যে নিজস্ব প্রোটোকল বের করে বিএনপি অফিসে তালা দেওয়া, 6 জন লোককে ধরে এনে নিজের মতো এই কাজটা সে একটা চেইন অফ কমান্ডের অধীনে করেছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে করেছে। এবং এটা যখন জনাব সোহেল তার সাহেব গেছেন, উনি খুলেই বলেছেন যে আমি এদের সঙ্গে যে আপনারা দেখা করতে দেবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেবো না। তো সেক্ষেত্রে হারুন সাহেবকে এখানে বদলি করা হলো, কিন্তু তাকে যারা হুকুমদাতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে কি করা হলো, এটা হলো প্রশ্ন। এখন আমার বক্তব্যটা হলো যে এই ঘটনার সাথে যদি সত্যিকার অর্থে বিএনপির বড় বড় নেতাদেররা জড়িত থাকে, ইনক্লুডিং যদি বেগম জিয়া ওই যে তিনি যখন সরকারের কর্তৃত্বে বন্দী অবস্থা আছেন, তিনি যদি ওখানে বসে কোনো কিছু করে থাকেন, বিকজ আমাদের মহান এখন পৃথিবীর সবচেয়ে সেরা আইটি বিশেষজ্ঞ আমাদের পলক মন্ত্রী, আইটি মন্ত্রী, হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট অ্যান্ড এক্সপার্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিল গেটসের বাবা, এবং সে সারা বাংলাদেশকে প্রায় 12 দিন যাবৎ একটা অন্ধকারে রাখতে পেরেছে উইদাউট ইন্টারনেট, যেটা আমাজনের জঙ্গলও এই মুহূর্তে সম্ভব নয়, ইম্পসিবল। এত সফল একজন মন্ত্রী যিনি আওয়ামী লীগের মধ্যে ধরেন দীপু মনির মতো শিক্ষিত মানুষ যিনি জন হপকিন্স থেকে পড়াশোনা করেছেন, তাদের ভাগ্যে আইটি মিনিস্ট্রি ঢুকেনি। ইসাক আলী খান পান্না সাহেব আছেন, রাজপথ কাঁপানো স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা, তাদের ভাগ্যে ঢুকেনি। আমার নাজমা আপা আছেন, সে মানে অবস্থা। কিন্তু এই যে এত বড় এক্সপার্ট একজন আইসিটি মিনিস্টার আছে আমাদের দেশে, তো তিনি গবেষণা করে বের করেছেন যে এখন পর্যন্ত তিনি জেলখানায় আছেন বেগম জিয়া, তার একটা ভেরিফাইড ফেসবুক কি করে চলে, এটা তো এই আবিষ্কার তো বিশাল একটা আবিষ্কার। তো এই আবিষ্কার নিয়ে সত্যিকার অর্থে যারা দায়ী বিএনপির যারা লোকজন আছে, এই কাজগুলি পেজগুলো কারা চালাচ্ছে, কারা হুকুমদাতা বিএনপির, যে আমার শিবিরের সত্যিকার হুকুমদাতা কারা,
তাদেরকে ধরতে হবে। এই নুরু যদি হুকুমদাতা হয়, নুরু যদি বাংলাদেশের এই সমস্ত রেল স্টেশনগুলো পোড়াতে পারে, সে 4 লাখ টাকা নিয়ে যদি মানে এই এত বড় দুর্ঘটনা ঘটাতে পারে, তাহলে এই যে এতগুলো 4 লাখ টাকা ভাগ করলে কয়টা পোলাপানে দেওয়া যায়? এখন একটা পোলাপান 1000 টাকা দিলে কোনো পোলাপানে বিক্রিও তো নেবে না কোনো পোলাপান, বুঝতে পারছেন ঘটনা? তাহলে এখন নুরুকে ডিবি মানে পিটাই বের করছে যে সে 4 লাখ টাকা পয়সা এতগুলো কাজ করাইছে, 4 লাখ টাকা, তাও আবার দিছে কে পার্থ। খুঁজতে পার্থ টাকা যদি পার্থের ভালো মতো টাইট দেওয়া হয়, বলবে আমার শ্বশুর দিয়েছে, সে খেলাল দিয়েছে। সেই খেলাল যদি পায় কোথায়, সে কার নাম বলে আমি এখন পর্যন্ত বলতে পারবো না। তো একটা ঝামেলার বিষয়, বিষয়টা ভালো বিষয়। এখন যার জন্য এখানে টাকার পরিমাণ যদি বলতে হয়, অনেক প্রশ্নটা করছিলাম সংকটের সমাধান, আমি বলছি যে টাকার পরিমাণ যদি বের করতে হয়, মানে আমার এখানে ওদিকে যাচ্ছি যে তাহলে এখানে সত্যিকার অর্থে মানে পলক সাহেবদের মতো যারা ব্রিলিয়ান্ট লোক আছেন, তাদেরকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বসে বলতে হবে এই প্রজেক্টের জন্য টোটাল এত টাকা টার্নওভার হয়েছে, হুন্ডিতে এত আসছে, ব্যাংকে আসছে, এবং এটা বিশ্বাসযোগ্য হতে হবে যে যদি এই ঘটনায় 1 কোটি লোক এটাতে ইনভলভ হয়ে থাকে আন্দোলনে, এর মধ্যে যদি 50 লাখ লোক ইনোসেন্ট থাকে, 50 লাখ লোক যদি ঘুষ খেয়ে থাকে, তাদের সবাইকে যদি 5000 করে টাকা দিতে হয়, পার হত্যাকাণ্ডের জন্য যদি 1 লাখ টাকা দিতে হয়, এই যে এটা বলছে, এটা বিশ্বাস হয় না তো, এই কথা হবে না। সে বলছে একটা পুলিশকে মারলে কত হাজার টাকা, 5000 টাকা না 10,000 টাকা, আর ছাত্রলীগ মারলে 5000 টাকা। এটা কথা হইল? একটা ছাত্রলীগকে মারবে, এখন মেরে ফেলবে দুনিয়া থেকে, এই বিনিময়ে একজন লোকের ভাড়া করে আনবে 5000 টাকা। 5000 টাকায় কাউকে মারা যায় বলে? হ্যাঁ, এই জিনিসগুলো বিশ্বাস করতেছে না পাবলিক। আমার ওই যে কথাটা হলো যে মানে আপনারা যা কিছু বলবেন, আমি লয়ার ছাত্র, লয়ার একটা ব্যাপার হলো বিচার আপনি যাই করেন না কেন, জাস্টিসটা হতে হবে এমন যেন লোকজন বিশ্বাস করে, যেখানে একটা বিশ্বাসযোগ্য। এখন আওয়ামী লীগ যা কিছু বলছে এটাকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে হবে, এবং এই কাজ করার জন্য জনাব জুনায়েদ আহমেদ পলকের মতো মেধাবী লোকদেরকে আরো একটু গবেষণা করতে হবে। অনুষ্ঠানের শেষ ভাগে একটু জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ নিয়ে আলোচনা করতে চাই। নাজমা আক্তার, এই যে 48 বছর পর সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ জামাত শিবির, প্রশ্নটা এভাবে রাখতে চাই, একে তো দেশে অস্থিরতা আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, সেখানে জামাত শিবিরের নিষিদ্ধের যদি নতুন কোনো আন্দোলন মাঠে নামে, সেটা সামলানোটা আসলে কতটা কঠিন হবে, সামলানো যাবে কিনা এই বাস্তবতা? ধন্যবাদ। জামাত শিবির কিন্তু আন্দোলনের মধ্যেই আছে, সরকার পতনের আন্দোলনে জামাত শিবিরের উপর ভর করে যারা ক্ষমতা দখল করতে চাচ্ছে, তারা জামাত শিবিরকে তাদের বি টিম হিসেবে মাঠে নামিয়েছে, এবং জামাত শিবির তাদের চিরাচরিত স্বভাব চরিত্র অনুযায়ী তারা মানুষ হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। এই বর্তমান যে ধ্বংসলীলাগুলি দেখছেন, যত লাশ দেখছেন, তো এটার আপনি যদি ভিডিও ফুটেজ দেখে বিশ্লেষণ করে যাদেরকে ধরা হচ্ছে, যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে জামাত শিবির এবং বিএনপির ক্যাডাররা, সন্ত্রাসীরা বা ওই মানে জঙ্গিরা, যারা দেশে ঢাকায় অবস্থান করে এই যে ঢাকার পরিস্থিতি যে মানে ম্যাসাকার করলো, মানুষ হত্যা করার যে বিষয়, আমি তো আগেই বললাম যে সরকারের কি লাভ, ক্ষতি ছাড়া মানুষকে হত্যা করা, সরকারের তো কোনো লাভ নেই। তো যারা এই লাভটা খুঁজে পেল, তার মধ্যে তো জামাত শিবির অন্যতম। এটা তো তারা একদিন না, এর বিগত দিনে তাদের ইতিহাস পর্যালোচনা করলে সবসময় দেখা যাবে যে তারা শুধু মানুষকে, একসময় আমরা দেখতাম যে রক কাটা, জামাত শিবির মানে মানুষকে হত্যা করতে হয়ে তারা রক কাটতো, পায়ের রক, হাতের রক কেটে দিত, রক্ত বেরোতো, মরে যেত। তাদের মানে নৃশংসতা হচ্ছে এইরকম, এই অবস্থা। এমন যেমন জঙ্গিরা গাছে ঝুলিয়ে মানুষ হত্যা করেছে, দেখেছেন না যেভাবে হত্যা করেছে? কোনো সাধারণ ছাত্র যারা কোনোদিন মানে মিছিল মিটিং করেনি, যাদের কোনো রাজনৈতিক ট্রেনিং নাই, তারা কি কখনো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে? তো যারা করেছে সেই রাজনৈতিক দল হিসাবে তারা তো এমনিতে নিবন্ধন বাতিল ছিল। এখন সরকার বাধ্য হয়ে এখন দেখলো নিষিদ্ধ করা তাদের সংবিধানের 18 ধারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলছেন যে পরিকল্পিতভাবে ইস্যু বানানোর পুরনো কার্ড নতুন করে খেলে আওয়ামী লীগ আসলে দৃষ্টিটাই ভিন্ন খাতে নতুন করে খেলার কিছু নাই। তো তারা অপরাধ করছে, এটা সরকারের কাছে তথ্য প্রমাণ সহ আছে, প্রমাণিত। তো তাদের যেহেতু এমনিতেই তাদের নিবন্ধন নেই, তারপরে তারা এখন তো বাতিল করার পরে তারা নিষিদ্ধ দল হবে। তারা যদি এই নামে যদি কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে জঙ্গিদের যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, জঙ্গিদের ধরতে গিয়ে জঙ্গিরা যখন দেশে সন্ত্রাস, অরাজকতা কিংবা মানুষ হত্যা করতে চেয়েছে, তখন সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাদের ব্যাপারে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। হ্যাঁ, হতে পারে তারা অন্য নামে
হয়তো অন্য রাজনৈতিক দলে ঢুকে যাবে, হয়তো বিএনপিতে ঢুকবে বা অন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করে আবার একটা কিছু করবে। কিন্তু জামাত ইসলাম এবং ছাত্র শিবির, এটা তো আগে থেকে ছাত্র শিবির হচ্ছে টেররিস্ট সংগঠন, এটা আমেরিকার হোমল্যান্ড থেকেই বলেছে, তাই না? এটা তো আগেই তারা পরীক্ষিত। এবং তারা শুধু এটা না, বঙ্গবন্ধু যে জামাত শিবিরকে ব্যান করেছিল, স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা ছিল, যে তারা বুদ্ধিজীবী হত্যা করেছে, 30 লক্ষ যে মানুষকে হত্যা করা হয়েছে তার মানে সঙ্গে তারা ছিল, তারা মদতদাতা ছিল। নারীদের সম্ভ্রমহানি করা হয়েছে, তার মদতদাতা তারা ছিল। নারীদেরকে ধরে দেয়, যে রোকেয়া হলের প্রায় 300-র উপরে ছাত্রীকে তারা মেরেছে এবং মানে অধিকাংশ নারীকে তারা মানে বিভিন্ন ক্যাম্পে আর্মিদের কাছে তুলে দিয়ে এসেছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। তাদেরকে এই তাদের শ্লীলতাহানি শুধু না, বাংলায় বলছি, তাদেরকে রেপ করেছে মাসের পর মাস ধরে, তারপরে তাদেরকে মেরে ফেলেছে। এই কাজগুলি যারা করেছিল তাদেরকে বঙ্গবন্ধু ব্যান করেছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল। তারপরে জিয়া রহমান এসে কি করলো, তাদেরকে 11,000 যুদ্ধ অপরাধীদেরকে জেলখানা থেকে মুক্ত করলো, গোলাম আজমকে পাকিস্তান থেকে ফেরত আনলো, এদের রাজনীতি করার সুযোগ দিল, সংবিধান পরিবর্তন করলো। এটা কে করেছে? জিয়া রহমানই তো করেছে। তো সুতরাং যারা এই যে ভর করে, তারা প্রথম থেকেই তাদের সাথে, এই জন্য তো মানুষ জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের অনুচর বলা হয়, কারণ তার কর্মকাণ্ডের ভিত্তিতেই বলা হয়। এখন যদি বলেন তাকে বীর উত্তম, বীর বিক্রম খেতাব কেন দিল, ওই আলোচনা আজকে হাতে বেশি সময় নেই, একটু জেনে আসি। নিরুফা চৌধুরী মনি, যে জামাত শিবির রাজনীতি নিষিদ্ধ, বিএনপি কি চোখে দেখছে? আমি যদি শেষ লাইন থেকে শুরু করি, জিয়াউর রহমানকে যদি অনুচর বলা হয়, যারা জিয়াউর রহমান, না না, সে ভালো বলছে তো, সে মুক্তিযুদ্ধের অনুচর বলছে, পাকিস্তানের অনুচর বলে নাই, পাকিস্তানের অনুচর, যেটা কি যেটাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের অনুচর। তাকে যে পুরস্কার দিয়েছে যখন ক্ষমতায় থেকে 3 বছর বেঁচে ছিলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, উনি যখন তাকে এত প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মানে স্বপ্নে খেলে পোলাও খেতে হবে, প্রথম রাষ্ট্রপতি জিয়া রহমান। এই যে ভুয়া উদাহরণ, এই যে আপনি না, আপনি মিথ্যা বলবেন কেন? প্রথম রাষ্ট্রপতি জিয়া রহমান কেন? প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। না না, আপনি বলবেন না, কথা বলবেন না, মিথ্যা বলবেন কেন? আপনি কথাটা বলেন, পুরস্কার যে দিয়েছে তার কথা বলেছি, একটু শুনি। প্রথম রাষ্ট্রপতি বলছেন আপনি লাইন না শেষ প্রথম রাষ্ট্রপতি কেন বলবেন? সংবিধানের কোথায় আছে? স্লিপ অফ টাং মেলা বলছেন না, সেটা না। আমি আমারটা আসতে পারি, আমার তো স্লিপ অফ টাং হবে, অবশ্যই প্রথম রাষ্ট্রপতি জিয়া রহমান। সেটা তো সেটা আরেক লাইন, কখনো রাষ্ট্রপতি হতে পারে না। এইখানে কথা বলতে চাই না, পাঠক আপনাদের দলে ছিল না তো, এই যে বলা যাবে না ছাত্রলীগ যুবলীগ বলতে বলতে আপনাদের রাষ্ট্রপতি এই পর্যায়ে দলে, এখন মিথ্যা বলতে বলতে সাধারণ সম্পাদককে ভুয়া বলে, মিথ্যা বলতে দিব না, কিন্তু আপনারা ভুয়া ছিলেন, আপনি যেটা বলবেন সব ভুয়া ছিলেন, আপনারা তো কালকে ভুয়া বলছেন না, ইতিহাস বিকৃতি করে কথা বলে। একটু জামাত শিবির নিয়ে একটু, জি নিরুফা চৌধুরী, জামাত শিবির নিষিদ্ধের রাজনীতি, ইতিহাস বিকৃতি করা যাবে না, রাজনীতি নিষিদ্ধের বিষয়টা কি? যে জামাতকে রেজিস্ট্রেশন বাতিল করেছে, রেজিস্ট্রেশন বাতিল করার পরে তার তো মার্কা নাই, তারপরে জামাত আছে। আজকে জামাতকে ব্যান করাই কি আর না করাই কি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে প্রজ্ঞাপন জারি করে জামাতকে নিষিদ্ধ করলো সরকার, সিদ্ধান্তটা কে দিল? 14 দল। 14 দল কি বাংলাদেশ? সেটা আসতে হয় সংসদ থেকে, সেটা আসতে হয় আপনার গণভোট থেকে, সেটা আসতে হয় মন্ত্রিপরিষদ সভা থেকে। এগুলো কোনোটার ধার ধালো না। এই সরকারি কয়েকদিন আগে, কিছুদিন আগে বলেছে 18 নির্বাচনের পরে যে আমরা চাইলেই ব্যান করতে পারি না, এই কারণে করতে পারি না, সংসদে দাঁড়িয়ে বলেছে এই কারণে করতে পারি না, এটা আদালতের ব্যাপার। হঠাৎ করে আদালত থেকে শুরু করে শেষ করে এখন আরেক দিকে প্রবাহিত করার জন্য আমি আজকে যারা টকশো দেখছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদের উদ্দেশ্যে এবং এই জামাতের যদি কেউ টেলিভিশনের সামনে থাকে, আপনারা এমন কোনো কাজ করবেন না যে একটা সুন্দর ছাত্রদের এই আন্দোলন অন্যদিকে সরকার মুন নিতে চেষ্টা করছে, সেটা যেন কোনোভাবেই পারে না। আপনারা দাঁত মুখ কামড়ায় বসে থাকেন ঘরে। আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যেভাবে এই সরকারকে বিতাড়িত করার জন্য আজকে নায়ক নায়িকারা সহ নেমে গিয়েছে, ওদেরও নেমেছে 2-1টা এমপি দেখেছি। আমার কথা হলো যে এই জামাত দিয়ে, জামাতের যেটুকু আছে জামাত তাদের সাথে যখন যুগপৎ আন্দোলন করছে তখন কিছু হয় না, তারা যখন জামাতকে সরকার পতন চাই তখন কিছু হয় না, জামাতের যখন সরকার পতন চাই আপনি মনে করেন সাধারণ ক্ষমা ঘোষণা করছে তখন কিছু হয় না, জামাতের যখন সরকার সাজিদকে যুদ্ধাপরাধী সাজিদকে যখন মাসওয়ারা দিতে 3000 টাকা তখন কিছু হয় না, আবার আপনার কাছে আসবো, লাল গালিচা পারবে নামা নায়ক নায়িকারা ছাত্রদের পক্ষে নেমেছে, তারা রহমান সাহেব তখন কিছু হয় না।
এখন জামাত খুব দোষের হয়ে গেছে না? জামাত যখন তত্ত্বাবধায়কের ভ্রূণ চাল ছিল তখন কিছু হয় নাই। জামাত এখন ওনাদের সবচেয়ে বেশি, জামাত যখন শোনেন আবার দুজন কুষ্টিয়াতে, আমি অতিথি শেষ আছে করি, তাদের কাছে। কুষ্টিয়াতে, ভেড়ামারাতে, পাবনাতে আপনি যান, যায় দেখেন ছাত্রলীগ আওয়ামী লীগের খবর নেন, সব শিবির জামাত থেকে তাদের দলে গেছে। এই জামাতকে ব্যান করলো মানে তারাই এই জামাতকে নিয়ে কাজ করবে পরবর্তীতে। ইসাক আলী খান পারে যে শেষ কথাটার একটু জবাব যেতে, জামাতকে ব্যান করলেন মানে এই জামাতকে নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করবেন, ছোট করে, হাতে বেশি সময় নেই। কাজ করবে কিনা, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই দল কখনো জামাতকে নিয়ে যে দল গঠন করতে হবে এমন আকাল পড়ে নাই, এমন আকাল পড়ে নাই। জামাত যে আলোচনাগুলো হয়ে আসছিল, জামাতের রাজনীতি আসলো কোথা থেকে, ধর্মভিত্তিক রাজনীতি আসলো কোথা থেকে, আমি বলার পর তো রনি ভাই বলবে। হাতে বেশি সময়ও নেই, সময় তো একটু দিতেই হবে আপনাকে। আপনাকে কথা বলতে দেবেন না, আপনি শুনবেন তা তো হয় না। জাতির পিতাকে 3.5 বছর মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে 3.5 বছরের মাথায় হত্যা করলেন। সেই দিন কি ব্যক্তি মুজিবের হত্যা হয়েছে? স্বাধীনতার 4 মূলনীতিকে ধ্বংস করেছেন, হত্যা করেছেন। জাতীয় নেতাদেরকে কারার অভ্যন্তরে তৃষ্ণাম্র হত্যা করেছেন। উদ্দেশ্য কি? মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আর দাঁড়াতে বাংলাদেশে না পারে জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি শুরু করে দিলেন। গোলাম আজমকে বাংলাদেশে আসলেন, নাগরিকত্ব দিলেন। শাহ আজিজকে প্রধানমন্ত্রী বললেন কুখ্যাত রাজাকারকে, ধর্মমন্ত্রী বানালেন কুখ্যাত রাজাকার মাওলানা মান্নানকে, জয়পুরহাটের কারাগার থেকে আব্দুল আলিমকে নিয়ে মন্ত্রী বানালেন। কোথা থেকে শুরু করলেন? ওইখান থেকে। তারপরে কি ফ্রিডম পার্টি তৈরি করলেন, কাদেরকে দিয়ে? বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনিদেরকে দিয়ে। আওয়ামী লীগের রাজনীতি করতে দেবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে আসলেন 81 সালে, আসতে দেবেন না, তিনি আসলেন। জনতার বিজয়ের মাঝে তিনি বাংলাদেশে ঢুকে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ করলেন। এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় তিনি বাংলাদেশ গড়ে তুলে আজকের পর্যন্ত তিনি আসছেন। আপনি যদি একটু পিছনের দিকে তাকান, বিএনপি শাসনামলে 2000 সালে রাজশাহীতে বাংলা ভাই কি সৃষ্টি করেছিল? বাংলা ভাই 2000 সালে বাগমারায় রাজশাহীতে মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল, গাছে ঝুলিয়ে রেখেছিল। সেই জামাত শিবির, সেই ধর্মান্ধরা আজকে 24 বছর পর এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের নামে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই রাজধানীতে ঢাকা শহরে নারায়ণগঞ্জে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। উত্তরায় আওয়ামী লীগ নেতাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। কিসের ইঙ্গিত? বাংলাদেশকে বলবেন আমরা সব তালেবান, বাংলা হবে আফগান। সেই দিন ভুলে যান। এই জামাত শিবিরের রাজনীতি বন্ধ হয়েছে। জামাত শিবিরের প্রেমে গদগদ হয়ে যে বক্তব্য রাখতেছে বিএনপি, মুদ্রার এপিটার উপর জামাত আর বিএনপি। জামাতের রাজনীতি বন্ধ হবে, বিএনপি শেল্টার দেবে। বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যেভাবে 1971 সালে জাতির পিতার নেতৃত্বে এই বাংলাদেশকে রক্ষা করেছে, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য তারা আত্মদান করেছে। 30 লাখ শহীদ লিখে গেছে রক্ত দিয়ে। অসাম্প্রদায়িক বাংলাদেশ হবেন। যতই জিয়াউর রহমান বেগম জিয়ারা এই ধর্মান্ধদের নিয়ে ব্যবসা করুক, রাজনীতি করুক, বাংলাদেশ কোনদিন মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরোয় যাবে না। এই চেতনাকে রক্ষা করার জন্য যেমনিভাবে 71 লড়াই হয়েছে, প্রয়োজন হলে আর একটা যুদ্ধ করবে, লড়াই করবে এই দেশ মাতৃকার মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের জন্য। এই আজকে যারা আন্দোলন করতেছে ছাত্র ভাই বোনরা বলছে এই ধ্বংসাত্মক কার্যক্রমে আমরা জড়িত না, ওরাই রুখে দাঁড়াবে। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, এই জামাত শিবির বলেন, বিএনপি বলেন, অপশক্তিদের ইচ্ছা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অর্জন, আওয়ামী লীগ ক্ষমতায়, মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশ, এটাকে ধ্বংস করে নূতন বাংলাদেশ তারা চাবে। সাম্প্রদায়িক বাংলাদেশ, জঙ্গিদের বাংলাদেশ, অগ্নি সন্ত্রাসের বাংলাদেশ, সেটি বাংলাদেশ। হাতে একেবারে সময় নেই। আপনি আসেন একটি জায়গায়, আমার সোনার বাংলা আমি তোমার। গোলাম মাওলা এই যে জামাত শিবিরের রাজনীতি বিষয়, আমি তো জামাত শিবিরের সাথে জড়িত না, আমি পুরো বিষয়টিকে রাজনৈতিক রনি ভাই এক সময় আওয়ামী লীগের আমি যখন মনোনীত এমপি ছিলেন, নিষিদ্ধের বিষয়টি কিভাবে পার্লামেন্টে গিয়ে ঐতিহাসিকভাবে মানে একেবারে কোরআন হাদিসের আলোকে জামাতের বিরুদ্ধে আমি প্রথম বক্তব্য দিয়েছিলাম, আর কেউ ওইভাবে আসলে দেয়নি। তো আমি তো আসলে হঠাৎ করে যেহেতু ওখানে আবার ইউটার্ন করে বলবো এই লোকটা একটা মুনাফেক, তো যার জন্য ওখানে যাবো না। এখানে মূল ব্যাপারটা হলো জামাত নিষিদ্ধ করার যে দাবি, এটা আওয়ামী লীগের মজ্জাগত, আওয়ামী লীগের সব লোকই দীর্ঘদিন থেকে চাইছে।
কিন্তু সমস্যাটা হলো এটা যদি 2012 সনে হতো বা 13 সনে হতো, এমনকি 16 সনে হতো, ওই বিশেষ করে যখন জ্বালাও পড়ার পরে, এটা খুব ইজি হতো, আওয়ামী লীগের জন্য খুবই ইজি হতো, ফ্রেন্ডলি হতো। কিন্তু এখন আসলে সময়টা মানে আওয়ামী লীগের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। ফলে এই সিদ্ধান্তটা সত্যিকার অর্থে তারা কতটা ফলপ্রসূ করতে পারবে এটা আমি নট শিওর অ্যাট দিস মোমেন্ট। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে সারা মধ্যপ্রাচ্যে আমরা জানি যে, এবং দেশের বাইরে লন্ডনে আমেরিকাতে যত লোক থাকে ওখানে সবচেয়ে বেশি হলো জামাত শিবিরের লোক। আপনি লন্ডনে বলেন, আমেরিকাতে বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, সব জায়গাতে কিন্তু জামাত শিবির লোক। সেকেন্ড বিএনপির লোক, থার্ড হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ওখানে সবচেয়ে বিদেশের মাটিতে কিন্তু সংখ্যালঘু, আমি গিয়ে দেখে আসছি দরাদরি। এখন যদি 2 কোটি লোক বিদেশে থাকে তাহলে জামাত শিবিরের অ্যাটলিস্ট 20 লাখ লোক আছে, এবং এরা এই দল চালানোর জন্য পয়সাও কিন্তু বিদেশ থেকে এইভাবে পাঠায়। এখন এই যে আজকের দিনে এটা বন্ধ করে দেওয়া হলো, আমাদের IMF-এর একটা দল এই মুহূর্তে বাংলাদেশে ভিজিট করছে, এবং জুলাইয়ের লাস্টে যেখানে 10 দিনে রেমিটেন্স আসার কথা $80 কোটি, সেখানে রেমিটেন্স আসছে মাত্র $7 কোটি। এটা সবাই বলছে যে এই যে রেমিটেন্স শাটডাউনের যে আহ্বান জানানো হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, এইটা রেসপন্ডে কম আসছে, বা অনেকে বলছে যে না, এই যে সারা বাংলাদেশ ইন্টারনেটে ব্ল্যাক আউট হয়েছিল, ইন্টারনেটের কারণে লেনদেন হয়নি, এটা 1 তারিখ থেকে স্বাভাবিক হয়ে যাবে। হোয়াট এভার মেবি। এখন আমার ভয় হলো এই যে জামাতের যে 20 লাখ লোক বা 30 লাখ লোক যারা বিদেশে থাকছে, তারা যদি এই 2-3 মাস সত্যিকার অর্থে এই যে শাটডাউনটা, রেমিটেন্স শাটডাউনটা, এটাকে খুব সিরিয়াসলি নেয় এই সময়টাতে, এটা কিন্তু সরকারের জন্য মানে এটা মানে রীতিমতো এটা বুমেরাং হয়ে যাবে। তো এই জন্য আমি বুঝলাম যে এটা বাংলাদেশের কিন্তু যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা, তারপরে লিবারেল ডেমোক্রেসি যারা চায়, ধর্মভিত্তিক রাজনীতিটা সারা দুনিয়াতেই উগ্র। আমি জামাতের অনেক লোকের বলি, খুব ঘনিষ্ঠ তো, আমি বলি যে 1400 বছর হয়ে গেছে, আপনি দেখেন তো হযরত উমরের চেয়ে কি আপনারা বড় ধার্মিক হয়ে গেছেন? তার যে এটা ধর্মভিত্তিক, তো খিলাফতে রাশিদিন তো ধর্মভিত্তিক ছিল না, আব্বাসী খলিফা তো ধর্মভিত্তিক ছিল না, বা হারুন আর রশিদের রাজত্বকালে টোটাল মুসলিম কমিউনিটি ছিল মাত্র 8.5% মুসলিম নয়। 8.5% মুসলিম কমিউনিটি 400 বছর তারা চালিয়েছে কেন? ইট ওয়াজ এ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো সেখানে ধর্মভিত্তিক আসলে এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক আছে, যাক এনিওয়ে, বাট এটা আওয়ামী লীগ পারত 2012-13 সনে চমৎকারভাবে করার জন্য। 2016 সনে তাদের একটা দারুণ সময় গেছে, সময়টা আসলে হ্যাঁ সময়টা। বাট এখন যে সময়টা হলো কি, যে এখন খারাপ সময় যখন আসে, যেখানে হাত দেন হাত পুঁতে থাকে। অনুষ্ঠানে একেবারে শেষে 4 জনের কাছ থেকে এক বাক্যে শুনে আবারও বলছিলেন যে যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে থেকে রাজনৈতিক সংকট বলি, এই সংকট থেকে উত্তরণ আসলে সামনের দিনে এখন সংকট থেকে উত্তরণের কোনো ওয়ে নাই। এখন যা হয়েছে এটার পরিণতি ভোগ করতে হবে। যারা আন্দোলনে এখন 2 পক্ষ, আওয়ামী লীগ ভার্সেস যারা আন্দোলনকারী আছে, এদেরকে পরিণত ভোগ করতে হবে। আওয়ামী লীগ যদি উইন করে, তাহলে যে যারা আন্দোলন করছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, ছাত্ররা হোক, তাদের সবাইকে কিন্তু মানে এটা দুর্ভোগ বুঝতে হবে, জেলে যাইতে হবে, দেয়ালে পিঠ থেকে, এদের কোনো ওয়ে নাই। হ্যাঁ, এবং আওয়ামী লীগ তাদেরকে ছাত্রলীগ ধরেন উইন করে, ওই ছাত্রলীগের যেই কটারে পিটাইছে তার 100 গুণ ওই ছাত্রদের ধরে ধরে পিটাবে। যাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে, 100 জনকে কান ধরে উঠানো বসানো হবে। দিস দ্য রিয়েল ফ্যাক্টর। আবার মেরে ফেলে। আবার যদি ছাত্ররা উইন করে, তো ওই যে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছে যে গণভবন আক্রমণের ওদের প্ল্যান ছিল, সেদিনে যে আওয়ামী লীগ অফিসে ভুয়া রব কেন উঠছে? বিকজ পার্টির মধ্যে বিশ্বাস জিনিসটা হ্যান্ডেল করা হয়নি। তো এখন পরিস্থিতি যেখানে আছে, পরিণতি ভোগ না করে এটার একটা মীমাংসা করা যাবে। নাজমা আক্তার, একেবারেই শেষে পরিণতি ভোগ না করে এখন বিএনপি বা যারা সরকারের পতন চাচ্ছে, তারা কিন্তু মনে মনে মিস্ত্রি কাটছে। শিক্ষকরা নামলো, শিল্পীরা নামছে, শিক্ষকরা তারা কি সরকার পতন চাচ্ছে? তারা তো ছাত্রদের পক্ষে নেমেছে। এখানে বাংলাদেশে এতগুলা ছাত্র বলেন, জনতা বলেন, পুলিশ বলেন, মানে রাজনীতির কর্মী বলেন, সাধারণ মানুষ বলেন, এতগুলো মানুষের প্রাণ গেল, এইটির একটা সুরাহা তারা চাচ্ছে, এবং এটা সুষ্ঠু বিচার চাচ্ছে। তার মানে সুরাহা কিভাবে হবে? হ্যাঁ, তো এই সুরাহা অবশ্যই এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যদি এখানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে, যদি আন্তর্জাতিক তদন্ত কমিটি, যে কোনো রাষ্ট্র আসতে পারে, যে জাতিসংঘ আসতে পারে, তদন্ত করে এই মৃত্যুগুলো কিভাবে ঘটলো এটা আমরাও জানতে চাই। প্রধানমন্ত্রী নিজে বলেছেন। নির্বাচিত মনে এক বাক্যে একেবারে সংকটের সমাধান। সরকার কোন তদন্তের আজ পর্যন্ত বের করতে পারে না। সাগর উনি শত বার হয়ে গেছে, তদন্ত বের করতে পারে না। আর এইটা সরকার নিজে জড়িত। এবং এইখানে আরেকটা উদাহরণ, একেবারে জাহাঙ্গীর, মেয়র জাহাঙ্গীরের মা বলেছে
যে তার বাড়িতে হামলা করছে, তার একেবারে ছেলেকে সময় নেই, মারছে, তার ইসা খান নিজের খান দলের পান্না, লোক। আপনার কাছে শুনে শেষ করব সংকটের সমাধান এক বাক্যে। সংকটের সমাধান হয়েছে পরিষ্কার, ছাত্রদের দাবি মেনে নিয়েছে সরকার, আন্তরিক সমস্ত কিছু দেখভালের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আর একটি গণতান্ত্রিক সরকার চলমান, সরকারের সহযোগিতা করতে হবে, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে এবং আমার এই উন্নয়ন কাফলায় সকলকে শরীক হতে হবে। ধ্বংসাত্মক এবং হত্যাকারীর সাথে যারা জড়িত, হত্যার বিচার হতে হবে, ধ্বংসকারী সাথে জড়িত তাদের বিচার। বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।